Hi, so can everyone hear me? Yes, ma'am. Yes, ma'am. Oh, okay, so I think everyone knows that you'll be having a class test, right? In the next class, Saturday. আমি আগের দিন তো বলেছিলাম, right? যে আপনার একটা class test হবে next দিন. So Saturday, which is like 17th of July, ওই দিন হচ্ছে আপনাদের first class testটা হবে. And the syllabus is basically the 4 classes till now, including today. So the first 2 classes come from this week, also this ম্যাম, week. হ্যালো Yeah. ম্যাম, ক্লাস টেস্টের ডেটটা একটু আগানো যায় না ম্যাম? মানে আছে নেক্সট ক্লাসে পরের ক্লাসে নেওয়া যায় না? Next class পরের ক্লাসে আপনাদের ঈদের ছুটি. মানে বাড়ি যাবো তো এই জন্য ম্যাম একটু মানে প্রবলেম হচ্ছে আমার। তো আপনারা তো ওই ক্লাসটা তো অ্যাটেন্ড করবেন, মানে যদি গাড়িও যান ওই ক্লাসটা অ্যাটেন্ড করবেন না স্যাটারডে? বাসে বাসে বা ট্রেনে থাকলে ম্যাম পরীক্ষাতে একটু টাফ হয়ে যায়। আপনি বাসে বা ট্রেনে থেকে ক্লাস অ্যাটেন্ড করেন নর্মাল টাইমে? নর্মাল টাইমে তো করি না, কিন্তু মানে ঈদের বাড়ি যাওয়ার ইয়ে ছিল, প্ল্যান ছিল তো এই জন্য আর কি। এখন আপনাকে বাড়ি যাওয়ার জন্য যে ছুটিটা দেওয়া হয়েছে ওই ছুটিটা 19 তারিখ থেকে। ওকে ম্যাম, ঠিক আছে। তো আপনি হচ্ছে স্যাটারডে তো আপনার ক্লাস করতে হবে, যে কোনো সময় তো ক্লাস করতে হবে। সো আগের দিন তো আমি আস্ক করেছিলাম, আপনারা সবাই তো আমাকে বলেছিলেন যে ওই দিন প্রবলেম নাই, রাইট? নাকি এরকম অনেকজনের সমস্যা আছে আপনারা পরে নিতে চান সিটি? আমি যে কারণে আপনাদেরকে নেক্সট দিন দিতে বলছি সেটা হচ্ছে যে এখনই দিয়ে দিলে সিলেবাসটা ছোট হবে, আপনাদের জন্য সুবিধা হবে। সেটা যদি ঈদের পরে হয় তাহলে সিলেবাসটা বেড়ে যাবে এন্ড আমাদের জন্য একটু হেক্টিক হয়ে যাবে, সিন্স উই হ্যাভ 5 ক্লাস টেস্টস। যদি আপনারা আমাকে বলেন আই ক্যান পোস্টপোন ইট, নো প্রবলেম, বাট দ্য মেজরিটি হ্যাজ টু হ্যাভ সে অ্যাবাউট দিস। সো আপনারা কি ক্লাসের মেজরিটি মানুষ এরকম মনে করেন যে ক্লাস টেস্টটা পিছাবো? তাহলে আমি পিছাই দিব। না ম্যাম, আগে থাকুক ম্যাম, ঈদের পরে হলে ম্যাম ঈদের টাইম ও ঈদের দিনে পড়তে হবে। আমি সেটা এক্স্যাক্টলি, আমি চাচ্ছিলাম যে ঈদের ছুটিতে যাতে আপনারা আর কি একটু কনভিনিয়েন্টলি ছুটিটা কাটাতে পারেন, সো আগে আগে দিয়ে দিলে ভালো হয়। সো এরকম যারা আর কি হয়তো বাড়ি যাবেন বা এরকম ট্রান্সপোর্টেশনে থাকবেন, তারা আপনারা একটু দেখেন যে ওইটা এই ক্লাস টাইমটায় আপনারা যেন একটু অ্যাটেনশন দিতে পারেন। জাস্ট ইটস স্যাটারডে 12:15 থেকে 1:45, আপনারা অনলাইনে থাকা ট্রাই করেন এক্সাম দিতে, এটাই। অলসো যদি এরকম মানে একদমই এরকম সিচুয়েশন হয় যে আপনি দিতেই পারবেন না, 3 out of 5 কাউন্ট হবে। সো 2টা সিটি না দিলে তো সমস্যা নেই, জাস্ট এটা এনশোর করতে হবে যে আপনার যেগুলো দিচ্ছেন ওগুলোর জন্য গুড ইনাফ মার্কস পাচ্ছেন, বিকজ সিটি তো সবগুলা কাউন্ট হবে না, 5টা নেওয়া হবে, 3টা কাউন্ট হবে। ওকে, সো আপনারা স্যাটারডেতে সিটি দেন, সেটা হচ্ছে যে ওই সিটিটার সিলেবাস হবে এই যে এই লাস্ট 2টা ক্লাস, লাস্ট উইকের 2টা ক্লাস আর এই উইকের 2টা ক্লাস, মানে আজকের ক্লাসটা হচ্ছে গিয়ে টিউসডে এন্ড লাস্ট যে স্যাটারডে ক্লাসটা ছিল, সো টোটাল 4 ক্লাসেসের উপর আমাদের ক্লাস টেস্টটা থাকছে। এন্ড আপনি বুঝতেই পারছেন যে সিলেবাস যদি এতটুকু হয় তার মানে খুবই সিম্পলিস্টিক সিলেবাস, বেশি কঠিন কিছু নাই। সো এটা পড়তেও আপনাদের আসলে বেশি সময় লাগবে না। ইটস জাস্ট ওয়ান স্লাইড, আমি স্লাইডটা দিয়ে দিব আপনাদেরকে এন্ড জাস্ট গো থ্রু মাই রেকর্ডিংস, দ্যাটস অ্যাবাউট ইট। ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম কোশ্চেন নিয়ে যদি একটু বলতেন। কোয়েশ্চেন? মানে কোশ্চেন আর কি এমসিকিউ হবে না, মানে হ্যাঁ, কি আমি ধরনের এটা বলতে চাচ্ছিলাম যে আপনাদের কোয়েশ্চেন প্যাটার্নটা এমসিকিউ টাইপ বা অবজেক্টিভ হবে না, ইট উইল বি টোটালি কোয়েশ্চেন আনসার টাইপের। হয়তো একটা সিনারিও দেয়া থাকবে, ওটার বেসিসে আপনাদের কিছু আনসার করতে হবে। কিছু কিছু কোয়েশ্চেন একটু থিওরিটিক্যাল হতে পারে যেগুলো যেন আপনারা ডিরেক্ট আনসার করতে পারেন, বাট কিছু পোর্শন এমন থাকবে যে ওইটা কোয়েশ্চেনের উপর বেস করে আপনার আনসার করতে হবে। বাট ডোন্ট বি টু স্কেয়ার্ড, এমন কিছু ক্রিয়েটিভ হবে না যেটা আপনারা পারেন না। লাইক আই সেড, এই চ্যাপ্টার থেকে আসলে খুব ক্রিয়েটিভ করার কিছু অপশনও নাই, বাট রিয়েল লাইফ সিনারিও থেকে চিন্তা করবেন যে একটা সিনারিও দেওয়া থাকে, ওটার উপর বেস করে আপনার আনসার যদি করতে হয়, আপনি যদি এই 4 দিন এর পড়াশোনা ফলো করে থাকেন তাহলে আসলে ওটা কোনো ব্যাপার হবে না। সো কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন আনসার থাকবে, নট এমসিকিউ অর অবজেক্টিভ অর এনিথিং অফ দ্যাট সর্ট। এন্ড আপনারা যদি চান এই ক্লাস টেস্টে টাইপ করেও দিতে পারেন, হাতে লিখেও দিতে পারেন, নো প্রবলেম। বাট যখন আমাদের ডিজাইন ডায়াগ্রাম স্টার্ট হবে, ইটস বেটার টু ড্র ডায়াগ্রামস উইথ ইয়ার হ্যান্ড, বিকজ যেটা সামটাইমস হয় যে অনেকে হাতে প্র্যাকটিস করে না একদমই, আর কম্পিউটারে মানে দে মেক ফিগার্স এন্ড দেন সাবমিট দোজ। প্রবলেম হচ্ছে যে ফাইনালে গিয়ে তো এটা অ্যালাউড না, ফাইনালে তো আপনার ফুল খাতায় সব সাবজেক্টে আপনার হাতে সাবমিট করতে হচ্ছে। সো ডায়াগ্রামস এর কেসে গেলে যখন যাবে তখন ওই সিটি গুলাতে আমি বলবো যে দেয়া যাবে না টাইপ করা, বাট এই ক্লাস টেস্ট গুলো যদি চান আপনি টাইপ করেও দিতে পারেন অথবা হ্যান্ড রিটেন অ্যাসাইনমেন্টও সাবমিট করতে পারেন, ইটস আপ টু ইউ। আচ্ছা, এখন সো এই
চ্যাপ্টার থেকে তাহলে কি টাইপের ইস্যুস থাকবে? সো এসডিএলসি ফেজেস গুলা কি কি এন্ড কোন ফেজে কি হয় এটা একটু ভালো করে গো থ্রু করবেন। অর্গানোগ্রাম তিনটাই ভালো করে দেখবেন যে অ্যাকচুয়ালি কোন অর্গানোগ্রাম কোন টাইপের অর্গানাইজেশনে থাকে। কোনগুলা some of them are there in small organizations, and why do we need like flat organograms in small organizations and hierarchical in big organizations? তারপরে মেট্রিক্স গুলা কেন হয়, মেট্রিক্সের আসলে when do we need matrix organograms? তো একটা এই টাইপের ডিফারেন্ট কোয়েশ্চেন্স থাকতে পারে। তারপর হচ্ছে লাইক আই সেড এসডিএলসি এন্ডিভিজুয়াল ফেসেস গুলার মেইন কাজটা কি, গোলটা কি, এটা পড়বেন। এন্ড মাথায় একটা আপনার যেটা বেস্ট হয় যে মাথায় একটা এক্সাম্পল চিন্তা করবেন যে একটা প্রজেক্ট এক্স্যাক্টলি কি কি স্টেপে কি কি কাজ করা হবে ফর দ্যাট পার্টিকুলার প্রজেক্ট, এরকম একটা এক্সাম্পল মাথায় চিন্তা করে রাখবেন, তাহলে ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়। প্রোটোটাইপিং এর কনসেপ্টটা জানা মোরলেস ইনাফ, জাস্ট এই পয়েন্টটুকু জানতে হবে যে জিনিসটা আর কি ইউজার ফিডব্যাক যতক্ষণ আসতে থাকে সেটা ইটারেটিভলি চলতে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে টাইপস অফ সিস্টেমের সম্পর্কে জাস্ট আপনাদের লাইক কোনটা কি কাজ করে এটা জানা ইনাফ, বাট মোর ইম্পর্টেন্টলি ম্যানেজমেন্ট পিরামিডে হচ্ছে গিয়ে কোনটা কিরকম ইফেক্ট রাখে, এটা আই থিঙ্ক ইজ মোর ইম্পর্টেন্ট। তারপরে হলো যে ইনফরমেশন গ্যাদারিং এ জাস্ট সবগুলো অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস দেখে আসবেন, এটা ম্যাটার করে না তো আই থিঙ্ক স্লাইড দেখলেই আপনাদের মনে থাকবে। আর হচ্ছে ইন্টারভিউ এর জন্য ডুজ এন্ড ডোন্টস গুলা, কেন ডুজ এন্ড ডোন্টস এগুলা দেখবেন। ও অফকোর্স এটা ইম্পর্টেন্ট, কোনটা এক্সটার্নাল কোনটা ইন্টারনাল সোর্সেস অফ ইনফরমেশন এন্ড ওয়াই। সো আই থিঙ্ক এখানে মোটামুটি কাল লাস্ট দিন পর্যন্ত এগুলা গো থ্রু করবেন। আর সেম গোজ ফর মানে অল সোর্সেস অফ ইনফরমেশন, কোয়েশ্চেনার, ইন্টারভিউ এক্সেট্রা, ওগুলার অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস একবার গো থ্রু করেন। সো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে আজকে একটু আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল বেসড একটা ক্লাস হবে মোর অর লেস। সো সবাই একটু ইন্টারঅ্যাক্টিভ হওয়ার ট্রাই করেন, বিকজ আমরা আসলে কিছু প্রজেক্টস রিলেটেড ইয়ে করবো, স্পেসিফিক্যালি বেঞ্চমার্ক অ্যানালিসিস, তারপরে ফিচার লিস্ট ফিক্সেশনে যখন যাব তখন উই উইল ডিসকাস প্রজেক্টস অ্যান্ড হয়তো আপনাদের চিন্তা করে বলতে হবে আমাকে ফিচার্স কি কি হতে পারে এক্সেট্রা। হ্যাঁ বলেন। ম্যাম আমি মেবি মিস করছি ম্যাম, কত মার্কসে এক্সামটা হবে ম্যাম? এক্সাম কত মার্কসের হবে শিওর না, মোস্ট লাইকলি 20, ওকে ম্যাম, থ্যাংক ইউ। বাট মানে অবজেক্টিভ টাইপের কিছু থাকবে না, কোয়েশ্চেন আনসার থাকবে। ওকে, সো এখন এই যে এই ধরনের যে সব ইয়েগুলো আছে, জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, তারপরে হলো বেঞ্চমার্ক অনেক, এগুলো নিয়ে আজকে আমরা দেখবো। ওকে, সো সাইট ম্যাপ, বেঞ্চমার্ক, জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে আজকে আমাদের পড়ার মেইন টার্গেট। সো আমার আই হোপ আগের দিনের গুলা রিভিউ করতে হবে না, আমার রেকর্ডিং গুলো আপনারা গো থ্রু করেন, এগুলো খুবই সিম্পলিস্টিক বেসিক কনসেপ্টস, বাট জাস্ট পড়ার সময় একটু চিন্তা ভাবনা করে পড়েন যে কি টাইপের কোয়েশ্চেন আপনারা করতে পারবেন না ইন্টারভিউতে, আবার কি টাইপের কোয়েশ্চেন করতে পারবেন, বেশি লোডেড বায়াসড করা যাবে না এক্সেট্রা। তারপরে কোয়েশ্চেনের মানে সমস্যা কি, সমস্যা হচ্ছে কি এখানে আমরা তো ডিটেইলড অ্যান্সার্স পাই না। সার্ভে টার্ভে করতে গেলে আমরা, the good thing is we can get a lot of responses within a very short amount of time, but the problem is we won't be getting very detailed information about most things. আচ্ছা, সো এখন আমরা যাই জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। সো হোয়াট ইজ জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট? সো এখানে একটা ছবি দেখা যাচ্ছে যে it kind of looks like a meeting or a workshop where we have a large number of people working together on some project. Actually, joint application development ওরকমই একটা কাজ, যেখানে a lot of people come ম্যাম শোনা যাচ্ছে না। together to work on something, and it takes a large number of people involved who are going to make a project, and they spend like significant amount of time in each step of the SDLC. So this is basically done for মানে এটা মেইনলি আমাদের ওই ডেভেলপমেন্ট প্রসেসটার উপর ফোকাস করে, লাইক আমাদের কোড ডেভেলপমেন্ট থেকে শুরু করে কোড রিভিউ করা থেকে শুরু করে ইউজার ইনভলভমেন্ট সবকিছু অ্যাকচুয়ালি এখানে আসবে। সো বেসিক্যালি এখানে একটা ইম্পর্টেন্ট একটা ফিচার অফ জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হলো দ্যাট ইট ইনক্লুডস কন্টিনিউয়াস ইন্টারাকশন উইথ ম্যাম কথা আটকে আসছে।
ইউজার্স। সো আপনাদের এই স্লাইডে কিন্তু সেগুলো আই থিঙ্ক মোর অর লেস ইনাফ। কেউ কিছু বলবেন? ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না মাঝে মাঝে। কথা শোনা যাচ্ছে না, আটকে আসছে। ও কথা শোনা, আচ্ছা ওয়েট। ওকে, সরি ফর দ্যাট, আমার একটা ফোন আসছিল। রাইট, সো জেএডি নিয়ে যেটা বলছিলাম, যে আমার কথা এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি এখন শোনা যাচ্ছে। তো জেএডি নিয়ে যেটা বলছিলাম যে so this has a large number of people involved and this will take a considerable amount of time. এটা খুব র্যাপিডলি কোড করে ডিপ্লয় করে দেওয়া হয় এমন কোনো ডেভেলপমেন্ট প্রসিজিওর না। এটা হচ্ছে এমন একটা ডেভেলপমেন্ট প্রসিজিওর ওয়ার অনেক ফ্রিকোয়েন্ট ডিসকাশনস হবে, অনেক ফ্রিকোয়েন্টলি জিনিসপত্র চেঞ্জ হবে, আপডেট হবে, অ্যান্ড দিস উইল ইনভলভ আ লার্জ নাম্বার অফ পিপল। সো এই পিপলের কিছু কিছু রোলসও ফিক্সড। এখন এই জেএডির একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে এখানে খুবই ফ্রিকুয়েন্ট ইউজার ইন্টারাকশন হয়। মানে ইউজার বলতে ওই ক্লায়েন্ট সাইড থেকে খুবই ফ্রিকুয়েন্ট কনস্ট্যান্ট ইন্টারাকশন চলবে। মানে হচ্ছে গিয়ে আমরা একসাথে বেসিক্যালি বলা যায় যে ওদের সাথে একসাথে বসেই আমরা ডেভেলপমেন্ট প্রসেসটা করব। দে ওয়ন্ট বি কোডিং, দে উইল বি গিভিং। আচ্ছা, আপনারা যারা এখনো মিটিং ইনভিটেশন পাননি, আপনারা একটু ট্রাই করবেন ফার্স্ট 10 মিনিটসে জয়েন করতে, না হলে সবাইকে মিটিং এন্ট্রি দিতে আমার ক্লাস অনেক ডিস্টার্ব হয়। আপনাকে মেইল দেওয়া হয়েছিল ম্যাম, আপনি মেইলে আপনি কি আমাকে মেইল দিয়েছেন, ইনভিটেশন পান নাই? জি ম্যাম, না ম্যাম ইনভিটেশন এখনো দেননি। এটা তো তাহলে মনে হয় আমি আপনার মেইলটা স্কিপ করে গিয়েছি। আপনি একটু আমাকে আবার একটু ইমেল করবেন ওই থ্রেডে কষ্ট করে। ওকে ম্যাম। ঠিক আছে, রাইট। সো জেএডির যে ইম্পর্টেন্ট ফিচারটা বলছিলাম যে this has constant interaction with the users. So although your users or the clients won't be coding, however, they will be giving constant feedbacks and requirements might change, সেগুলো আপডেটও হতে পারে। সো ইউজার থেকে রিপ্রেজেন্টেটিভ থাকবে ডেফিনেটলি, যাদের সাথে কনস্ট্যান্ট ইন্টারাকশন হবে। আরেকটা জিনিস হচ্ছে জেএডির একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে কনস্ট্যান্ট ইন্টারাকশন উইথ দ্য কাস্টমার্স অর দ্য ইউজার্স। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ দে উইল বি এরকম ওয়ার্কশপস or like মানে একটা ওয়ার্কশপ সেশন আপনারা চিন্তা করতে পারেন। ওই ওয়ার্কশপের মতো করে ওয়ার্কশপের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্ট পার্টিসিপেন্টস অর স্টেক হোল্ডার্স উইল বি বেসিক্যালি ইনভলভড। সো এইসব ওয়ার্কশপের পার্টিসিপেন্টরা কারা হবে অ্যাকচুয়ালি? সো এই সেই পার্টিসিপেন্টদের টাইপগুলো অ্যাকচুয়ালি ফিগার দেয়া আছে। লাইক there will be some kind of user representative which is very very important. তারপরে হচ্ছে গিয়ে there will be suppose say আমি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো হবে যে এন্ড ইউজার থেকে একটা থাকবে, তারপরে হচ্ছে আপনাদের ডেভেলপারটা থাকবে, কোড ডেভেলপার থাকবে, দেন there will be observers. Observers বলতে হচ্ছে ওরা যেটা করে যে there might be people who are interested in a particular project and ওরা হচ্ছে গিয়ে এটার উপর নিয়ে কিছু মানে মিটিং মিনিটস তো আমি আগের দিন এক্সপ্লেইন করেছিলাম যে মিটিং মিনিটস হচ্ছে গিয়ে it basically gives the record of the entire meeting at a written document of the entire meeting. So meeting minutes যারা নিবে and they মানে observe করবে, meeting minutes নিবে, then এটা নিয়ে ফিউচারে কোনো হয়তো তারা নিজেরাও অ্যানালাইসিস করতে পারে। সো অবজারভাররাও এরকম আর কি একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দিস। ফ্যাসিলিটেটরস বেসিক্যালি দে ফ্যাসিলিটেট দ্য ওয়ার্কশপ। ওরা হচ্ছে এন্ড ইউজার, তারপরে হচ্ছে গিয়ে ডেভেলপার, সবার কাছেই আর কি মানে দে
বেসিক্যালি পুরো ওয়ার্কশপটাকে বলা যায় যে প্রেজেন্ট করে, and they make it I'm repeating again, যারা একটু লেটে আসছেন আপনারা একটু ট্রাই করবেন তাড়াতাড়ি জয়েন করতে যদি মিটিংটা এখনো ইনভিটেশন না পেয়ে থাকেন। আর যারা যারা রেজিস্ট্রেশন দেরিতে করেছেন, লেট রেজিস্ট্রেশন বাট করে ফেলেছেন, আমি এই উইকের মধ্যে আপনাদেরকে ইনভিটেশন পাঠিয়ে দিব। বা যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই তারা আমাকে ইমেল করতে পারেন ফর ইনভিটেশনস। আচ্ছা, সো তারপরে হচ্ছে উই হ্যাড এরকম ফ্যাসিলিটেটরস যারা হচ্ছে গিয়ে ওয়ার্কশপটাকে ফ্যাসিলিটেট করবে, প্রেজেন্ট করবে এক্সেট্রা। দেন হচ্ছে আরো টাইপের মানুষ থাকতে পারে লাইক মিডিয়েটার্স এন্ড এক্সপার্টস। মিডিয়েটর মানে কি? মিডিয়েটর মানে হচ্ছে দুইটা ডিফারেন্ট পার্টিকে মিডিয়েট করবে। There might be two different parties with different interests, or even if not different interests but different backgrounds or points of view. ওরা হচ্ছে দুইটা ডিফারেন্ট পার্টির মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করবে, অথবা বেসিক্যালি সামওয়ান যে এরকম কোনো ডিসএগ্রিমেন্ট অর সামথিং হলে সে হচ্ছে গিয়ে ওদেরকে কোন একটা এগ্রিমেন্টে নিয়ে আসতে পারবে। তারপরে হচ্ছে গিয়ে there can be experts in particular fields. So for example, এই যে আমি যেটা বললাম যে someone might be an expert in user interface design, someone might be an expert in backend, or someone might be a database engineer. So different kinds of experts may exist যারা হচ্ছে গিয়ে মানে they have expertise in particular fields. So they will also be a part of the joint application development. So জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে যেটা হয় যে এইটা মানে ডেভেলপমেন্টের প্রসিজিওরটাকে যেহেতু মানে ওরা খুব মানে ফার্স্ট থেকেই চিন্তা করে যে কি কি এরর আসতে পারে, সো ওরা ডেভেলপমেন্টের টাইমে আসলে টেস্টিং করতে থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে ওদের এরর গুলোও মিনিমাইজ হতে থাকে ফার্স্ট থেকেই। সো ওরা হচ্ছে গিয়ে মানে ডিরেক্ট এক্সিকিউশনে চলে যাবে না, এক্সিকিউশনের সাথে টেস্টিংও করবে। প্রথমেই অ্যাকচুয়ালি ওরা এরর গুলো ডিসকাস করে নেয়। সো এন্ড দেন প্রথমে হচ্ছে কি ওরা ডিফারেন্ট কাইন্ডস অফ প্রবলেমস দ্যাট মে অ্যারাইজ এগুলো ডিসকাস করে নেয়। তাহলে কি সুবিধা হবে? তাহলে সুবিধা হবে যে পরে গিয়ে এত এরর গুলাকে ফিক্স করতে হবে না, প্রথম দিকেই আসলে এরর গুলা মিনিমাইজ হতে থাকে। সো অ্যাকচুয়ালি ফাইনাল প্রোডাক্টের কোয়ালিটিটাও প্রথম থেকেই ইমপ্রুভ করতে থাকে। সো দিস ইজ নোন অ্যাজ জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। বাট অ্যাজ অপোজ টু জেএডি আরেকটা আছে, সেটা হচ্ছে কি আরএডি, র্যাপিড অ্যাকশন ডেভেলপমেন্ট, র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। সেটা হচ্ছে যে ইন দিস র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সেখানে যেটা করা হয় যে মানে খুবই র্যাপিডলি কোড ডেভেলপ করে ফেলা হয়, অ্যান্ড সেটার জন্য যেটা করা হয় যে ওই এক্সিকিউশনটা অথবা ডেভেলপমেন্ট স্টেপটা মানে কোডিং স্টেপটা বা ইমপ্লিমেন্টেশন স্টেপটা দ্যাট ইজ গিভেন মোর প্রায়োরিটি দেন টেস্টিং অর এনিথিং এলস। সো এখানে হচ্ছে গিয়ে ওদের কিছু লাইক ফর এক্সাম্পল দে ইউজ ফর এক্সাম্পল একটা পপুলার আরএডি সিস্টেম হচ্ছে সে ভিজুয়াল বেসিক। তো এরকম কিছু ওরা মানে কিছু পপুলার আরএডি সিস্টেমস অলরেডি এক্সিস্টেন্ট আছে যারা যে ওরা ফোকাস করবে যে ডেভেলপমেন্ট টাইমকে আমরা কমাবো। জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে এইটা ফোকাস না যে আমরা ডেভেলপমেন্ট টাইমকে কমাবো, এখানে ফোকাস হচ্ছে আমরা কাস্টমারের সাথে ইন্টারঅ্যাক্ট করব, সব মিলে ডিসকাস করব, এরর কি কি হতে পারে আগে চিন্তা করব, এন্ড দেন হচ্ছে গিয়ে আমরা ডেভেলপমেন্টে যাবো। সো এখানে টাইম দিয়ে সেটা চিন্তা করা হয়। বাট র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ফোকাস হচ্ছে যে আমরা যেভাবেই হোক ডেভেলপমেন্ট টাইমটা কমাবো। এখানে কাস্টমার ইন্টারাকশন এত ইম্পর্টেন্ট না, মানে এরর নিয়ে চিন্তা করা এখন এত ইম্পর্টেন্ট না। সো এখানে জাস্ট আমি এফিশিয়েন্ট এক্সিকিউটেবল কোড ডেভেলপ করব, এটাই হচ্ছে মেইন প্রায়োরিটি অফ র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। অ্যান্ড জেএডির জন্য মেইন প্রায়োরিটি হচ্ছে যে কাস্টমার ইন্টারাকশন এন্ড একটা ওয়ার্কশপ সেশন। রাইট, সো জেএডি আরএডি নিয়ে আপনারা চাইলে আরো পড়াশোনা করতে পারেন, বাট অ্যাকচুয়ালি লাগবে না, আমি রেকর্ডিং এ যা বললাম দ্যাট ইজ মোর অর লেস ইনাফ। সো আমাদের আরেকটা সোর্স মানে আমাদের বেসিক্যালি অনলাইন মেটেরিয়াল, বেঞ্চমার্ক, প্রোডাক্ট এগুলা নিয়ে পড়াশোনা করলে আমাদের সিস্টেমটা আরো ইমপ্রুভ করবে। সো অনলাইন মেটেরিয়াল বলতে এনিথিং দ্যাট ইউ ফাইন্ড অন দি ইন্টারনেট। সো এখন আমরা দেখি যে বেঞ্চমার্ক প্রোডাক্টস বা অ্যানালিসিস অ্যাকচুয়ালি কি। সো অনেকে যারা এসিডি ল্যাবে আছেন ওদের হয়তো বেঞ্চমার্ক নিয়ে পড়াশোনা করা হয়ে গিয়েছে, বাট অনেকের হয়তো নাই ল্যাব থিওরি। সো রিগার্ডলেস ইট ডাজন্ট ম্যাটার, আমরা বেঞ্চমার্ক নিয়ে ফ্রম স্ক্র্যাচ পড়বো। সো বেঞ্চমার্ক জিনিসটার মানে কি? এটার মানে হচ্ছে যে বেঞ্চমার্ক জিনিসটার মানে হচ্ছে ফর এক্সাম্পল ইউ আর মেকিং আ প্রজেক্ট অ্যান্ড ইন দ্যাট field or sector there can be many other existent projects. So এটার এক্সাম্পল আমি আগে যেরকম দিয়েছিলাম যে একটা ফুড ডেলিভারি ওয়েবসাইট আপনারা বানাতে চান, বাট দেয়ার অলরেডি এক্সিস্ট ফুড পান্ডা, হাংরি নাকি, তারপরে পাঠাও এক্সেট্রা। সো অল দোজ আর বেঞ্চমার্ক প্রোডাক্টস that are well known in the field of food delivery system. Those are benchmark products. যেগুলো খুবই unknown ওগুলোকে বেঞ্চমার্ক হিসেবে ধরা যায় না। সো বেঞ্চমার্ক হচ্ছে খুবই ভালো
products in the same field, product or application or whatever. So এখানে একটা এক্সাম্পল আপনারা চিন্তা করতে পারেন যে ইউ ওয়ান্ট টু মেক আ ওয়েবসাইট দ্যাট উইল গিভ ইউ নিউজ অ্যাবাউট স্পোর্টস অর মানে ক্রিকেট ইন পার্টিকুলার। সো আপনি এরকম একটা ওয়েবসাইট বানাতে চান দ্যাট উইল গিভ ইউ মানে নিউজ দিবে, তারপরে আবার চাইলে কিছু ইন্টারঅ্যাক্টিভ ফিচার্সও রাখতে পারে। সো এরকম একটা কেসে আমরা বেঞ্চমার্ক অ্যানালিসিস করতে চাই। সো আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু লুক অ্যাট দ্য এক্সিস্টেন্ট প্রজেক্টস অর প্রোডাক্টস দ্যাট আর অলরেডি দেয়ার ফর মানে পারফর্মিং দ্য সেম ফাংশন, like giving information on sports, in particular cricket. So in that case, আমরা যেটা করব যে বেঞ্চমার্ক অ্যানালিসিস যেটা করা হয় সেটা হচ্ছে একটা টেবল চিন্তা করা হয়। তো আপনাদেরকে যদি বলে দেওয়া হয় যে এরকম 3-4টা বেঞ্চমার্ক এর প্রোডাক্ট আছে এন্ড হচ্ছে যে ওদের এই ফিচার আছে, তাহলে যেটা করতে হবে সিম্পলি ইমাজিন আ টেবল, এন্ড এই টেবলে হচ্ছে আপনাদের রোজ এন্ড কলামস থাকবে। তো ইউজুয়ালি যেটা থাকে যে প্রত্যেকটা কলামের হেডিং এ থাকে হচ্ছে এক একটা প্রজেক্ট বা সফটওয়্যার, এক্সিস্টেন্ট সফটওয়্যারের নাম। সো ফর এক্সাম্পল ইউ ওয়ান্ট টু মেক আ সিস্টেম যেটার নাম হচ্ছে বিসিএল। সো এই বিসিএল এর একটা মানে আপনি বানাতে চাচ্ছেন একটা সফটওয়্যার, বাট অলরেডি এক্সিস্ট করে হচ্ছে বেঞ্চমার্কে সাপোজ এই 4টা। সো যেই 4টা অলরেডি এক্সিস্ট করে তাদের নাম আপনি এখানে লিখে দিবেন। মোস্ট লাইকলি এই 4টা না, বা যেটাই হোক, যেই 4টা আর কি আপনাদের কোয়েশ্চেনে বলে দেওয়া থাকলো, অথবা এটা নিয়ে যদি গ্রুপ ওয়ার্ক আমি করতে দিই বলে দেওয়া থাকবে যে এরকম কেস, অথবা যদি আপনাদেরকে বলে দিই যে ফর এক্সাম্পল একটা গ্রুপ ওয়ার্ক দিলাম যে এই প্রজেক্টটা নিয়ে আপনারা কাজ করেন, তাহলে আপনাদের নিজের বেঞ্চমার্ক খুঁজে বের করতে হতে পারে ওয়েবসাইট মানে ইন্টারনেট ঘেটে, এটা আসলে কোনো বড় ব্যাপার না। সো ইফ ইউ জাস্ট সিম্পলি ওয়ান্ট টু লুক অ্যাট সাচ এক্সিস্টেন্ট প্রজেক্টস, এটা নিয়ে আসলে সার্চ করে খুঁজে পেতে পারেন। সো প্রপোজ সিস্টেম হচ্ছে আপনারটা লাস্টে থাকবে, এন্ড বাকি কলামগুলোর নেমে থাকবে হচ্ছে সাম এক্সিস্টেন্ট সফটওয়্যারস। তাহলে রো গুলা কি থাকবে? ক্যাপশনে বেঞ্চমার্ক অ্যানালিসিস করা হয়। কি বেঞ্চমার্ক অ্যানালিসিস করা হয়? ইউজুয়ালি ক্যাপশনে বেঞ্চমার্ক অ্যানালিসিস করা লাগে। হ্যাঁ হ্যাঁ, ক্যাপস্টোনে তো আপনারা অনেকে হয়তো ক্যাপস্টোন প্রজেক্ট করে আসছেন, রাইট? সো তখন তো আপনারা হয়তো বেঞ্চমার্ক অ্যানালিসিস জানেন। যারা ক্যাপস্টোন প্রজেক্ট করে আসছেন তারা দে অলরেডি নো হোয়াট বেঞ্চমার্ক অ্যানালিসিস ইজ, অর যারা হয়তো সফটওয়্যার লাইব্রেরি প্রজেক্ট করে আসছেন ওখানে হয়তো বেঞ্চমার্ক অ্যানালিসিস এত ডিটেইলে করতে হয় না, বাট হয়তো কনসেপ্টটা সম্পর্কে কয়েকজন জানেন। এসএডিতে আমাদের বেঞ্চমার্ক অ্যানালিসিস অনেক মানে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। সো এখন হচ্ছে এই যে প্রপোজ যে সিস্টেমটা সেটা লাস্টে থাকবে, এন্ড হচ্ছে বাকি সফটওয়্যার গুলো আগে থাকবে, বাট রো ওয়াইজ তাহলে কি থাকছে? রো ওয়াইজ থাকছে তো এই ফিচারগুলোর নাম বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? বোঝায় হচ্ছে যে এক একটা সফটওয়্যারের আমি আসলে ভাই আপনি একটু মাইকটা মিউট করবেন ভাই। আনমিউট কার্ড ম্যাম সূর্য পোদ্দার। সো আমি বাদে অন্যরা একটু মিউট রাখেন যদি কোনো কোয়েশ্চেন না থাকে। কোয়েশ্চেন থাকলে আনমিউট করতে পারবেন, দ্যাটস ফাইন। রাইট, সো রো ওয়াইজ থাকবে হচ্ছে কি ফিচার গুলার নাম, যে আমি আসলে কি কি ফিচার রাখতে চাচ্ছি আমার প্রজেক্টে। তো এই ফিচার গুলা কি টাইপের জিনিস হতে পারে? তো এই কেসে যেমন আচ্ছা এই একটা জিনিস আমি বলবো যে এমন ভাবে ফিচার গুলার নাম লিখেন যেন আমি বুঝতে পারি কি বুঝাচ্ছে। জাস্ট টিম নেম লিখলে মানে তাও মোটামুটি বোঝা যায় যে দিস gives us the understanding that in these softwares we can look at the team names of different teams, but এখানে হচ্ছে কি এটা যদি ক্লিয়ারলি লেখা হতো টিম নেম ডিসপ্লে তাহলে আমি আরো বেটার বুঝতে পারতাম। সো একটু আন্ডারস্ট্যান্ডেবল ভাবে ফিচারগুলোকে রিপ্রেজেন্ট করবেন। সো এখন ফিচারগুলো কি কি হতে পারে চিন্তা করেন, যে কোনো একটা সফটওয়্যার বা ওয়েবসাইটের you can মানে you would want to look at the name of different teams. So the names of different teams. তারপরে হচ্ছে গিয়ে স্পোর্টস রিলেটেড নিউজ, সেটা কি দেখায় নাকি না আমার ওয়েবসাইটে? একটা ম্যাচ হলো, সেই ম্যাচের রেজাল্টটা এটা কি দেখায় নাকি না আমার ওয়েবসাইটে? ম্যাচ ফিক্সচার, which team is up against which team in which particular match, is that information available in my website? লাইভ স্কোরস কি দেখানো হয় নাকি, মানে হচ্ছে আপডেট হতে থাকে নাকি ডাইনামিক্যালি লাইভ স্কোর? এই লগ ইন সিস্টেম আছে নাকি, মানে আমি কি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো? আমি কি জিনিসপত্র সার্চ করতে পারবো? লাইক ইফ আই ওয়ান্ট টু সার্চ ফর আ টিম অর ইফ আই ওয়ান্ট টু সার্চ ফর আ ম্যাচ, ক্যান আই ডু দ্যাট?
So this is the search functionality. Blogger system ki ache naki? Can people post their views and can people comment on it? So blog search অনেক কিছুই থাকতে পারে। তারপরে হচ্ছে ভিডিওস, আর মানে এই ওয়েবসাইটে কি ভিডিওর অপশন আছে নাকি, মানে ফর এক্সাম্পল একটা সাপোজ একটা ম্যাচের হাইলাইটস দেখাচ্ছে, সেটা কি দেখানো হবে নাকি না। তারপরে হচ্ছে ওই ওয়েবসাইট থেকে কি ক্যান আই অ্যাভেল অর ইভেন লুক এট ইনফরমেশন রিগার্ডিং টিকেটস, এটাও হতে পারে। এন্ড ফাইনালি পয়েন্টস টেবল, লাইক থাকে যে একটা টুর্নামেন্ট হচ্ছে, সাপোজ ওয়ার্ল্ড কাপ অর এশিয়া কাপ অর হোয়াটএভার একটা টুর্নামেন্ট হচ্ছে, এন্ড সেই টুর্নামেন্টে I want to know about the points of each team until now. So in that case, I think those of you who watch cricket or football or whatever, you know what points table looks like. So points table o ashole thake ei sob website. So what do we have to do for benchmark analysis? Row wise features thakbe and the columns will contain the names of the software. So benchmark analysis, we have to check whether a software contains that feature or not. It is simply a yes no type of question je ei feature ta ki ei mane software contain kore na kina. It doesn't necessarily have to mean that we have to write about the extent or the degree or the scope of that feature. That's not necessary in the table just yes no থাকবে। পরে গিয়ে আমরা অ্যানালাইজ করতে পারি যে আসলে টিম নেম বলতে কি বোঝানো হচ্ছে, নিউজ বলতে কি বোঝানো হচ্ছে, রেজাল্ট বলতে আসলে কিসের রেজাল্ট বোঝানো হচ্ছে, তারপরে হলো যে ব্লগ বলতে আসলে ব্লগের এক্সটেন্টটা কত বড়, আমি কি পোস্ট করে কমেন্ট করতে পারবো, ক্যান আই গিভ রিঅ্যাকশনস টু দ্যাট পোস্ট, কি টাইপের ব্লগ হবে এটা। সো এইসবের ডিটেইল আসলে টেবলের মধ্যে আসবে না। দ্য টেবল উইল অনলি কন্টেইন ইয়েস অর নো, ডাজ দিস সফটওয়্যার কন্টেইন দিস ফিচার অর নট। So the ticks over here clearly represent that it does, and the crosses represent that they don't. Although this slide shows you tick marks and crosses, it doesn't necessarily mean that you have to use tick marks and crosses as well. আপনি চাইলে yes no লিখতে পারেন অথবা exists does not exist লিখতে পারেন, বাট যেটাই লিখেন না কেন সেটা হচ্ছে গিয়ে আর কি বুঝাতে পারে যেন ক্লিয়ারলি যে এই ফিচারটা এখানে আছে নাকি না। সো এখানে দেখা যাচ্ছে যে টিম নেম দেখা যায়, এটা আসলে সব ওয়েবসাইটেই আছে। এন্ড অলসো আমি আমার প্রপোজ সিস্টেমেও এই ফিচারটাকে রাখতে চাই। সো প্রপোজ সিস্টেমে টিক দেয়া মানে হচ্ছে প্রপোজ সিস্টেম ইজ নট বিল্ট ইয়েট, আই উইল মেক দিস সিস্টেম। সো ফিচার লিস্ট ফিক্সেশনটা মানে এখানে বেঞ্চমার্ক অ্যানালিসিসে ফিচার লিস্ট ফিক্সেশন কি একটু পরে যাই আমরা, বাট বেঞ্চমার্ক অ্যানালিসিসটা করা হয় আসলে সিস্টেম বানানোর আগে। সো when that happens, we haven't built the system yet. So when I write yes অথবা when I give a tick mark in this particular say মানে field, তখন এটা বোঝায় যে আসলে আমি আমার প্রপোজ সিস্টেমে এই ফিচারটাকে রাখতে চাচ্ছি। তারপরে হচ্ছে নিউজ দেখা যায় আসলে সবগুলাতেই, রেজাল্ট অস্ট্রেলিয়ান ক্রিক এখানে দেখা যায় না, ফিক্সচার হচ্ছে সাপোজ আইপিএল এ দেখা যায় না, লগ ইন করা যায় না আইপিএল এ, বাকিগুলাতে লগ ইন করা যায়। তার মানে ইউ হ্যাভ অ্যাকাউন্ট সাবসিস্টেমস ইন অল আদার সফটওয়্যারস এক্সেপ্ট সাপোজ দিস সফটওয়্যার। তারপরে হচ্ছে ব্লগের সিস্টেম নাই এই সফটওয়্যারে, টিকিট দেয়া যায় না কোথাও এই একটা সফটওয়্যার বাদে। তো এইরকম টেবল থেকে আসলে আমরা কি কি ইন্টারপ্রিটেশন নিতে পারি, একটা হচ্ছে যে কিছু কিছু ফিচার থাকতে পারে সবগুলাতে আছে, তার মানে ইট মিনস দ্যাট দিস ইজ আ প্রবাবলি ভেরি কমন অর নেসেসারি ফিচার। সো ইট উইল বি আ ভেরি ব্যাড থিং if a feature exists in all benchmark products but it doesn't exist in my product. তার মানে তো এটা একটা খারাপ জিনিস, এটা একটা কমন ফিচার, তাদের সবার কাছে আছে, হয়তো একটা ইম্পর্টেন্ট ফিচার, বাট সেটা আমার কাছে নাই। মানে এই কেসে এখানে সবগুলোতে টিক মার্ক, বাট এমনও হতে পারে যে বেঞ্চমার্ক অ্যানালিসিসে আপনাদের একটা ফিচার নাই, দিস ইজ কমপ্লিটলি ফাইন এন্ড ওকে। ইনফ্যাক্ট যারা এখন এসিডি ল্যাব করছেন, ওরা যারা ল্যাবে অলরেডি বেঞ্চমার্ক অ্যানালিসিস পড়েছেন, আই থিঙ্ক ইউ উইল নোটিস দ্যাট sometimes proposed systems, in fact it's very normal for proposed systems to not have some features. এটা খুবই আসলে বায়াসড একটা টেবল যেখানে সবগুলাই টিক, এটা আসলে হওয়ার কথা না। সো এখানে আরো কিছু ফিচার্স হয়তো থাকতে পারতো যেখানে মানে অন্যান্য সফটওয়্যারদের এই ফিচার আছে বাট আমার নাই। বাট এরকম হওয়া খারাপ যে একটা ফিচার একদমই সবার আছে বাট আমার নাই। সো ফর এক্সাম্পল এখানে যদি সার্চ অপশনটা আমার না থাকতো তাহলে দিস ইজ আ ব্যাড থিং অ্যাবাউট মাই সফটওয়্যার। বাট এমন হতে পারে যে একটা ফিচার খুবই আনকমন, লাইক ইন দিস কেস দেখা যেতে পারে ব্লগের অপশনটা একটু আনকমন,
সরি আনকমন না, এটাও তো কমন। দেখা যেতে পারে টিকেটের অপশনটা একটু আনকমন বিকজ দিস ইজ নট প্রেজেন্ট ইন ক্রিক ইনফো, ক্রিক বাজ এন্ড আইপিএল, বাট ইটস অনলি প্রেজেন্ট ইন ওয়ান ওয়েবসাইট। সো এইটা আমার ক্রস হলেও ইটস নট আ বিগ ডিল বিকজ দিস ইজ a feature that is not present in all of the given softwares of the benchmarks. So ওইটা কেসটা হয়তো চিন্তা করতে পারেন আপনি যে এত খারাপ না। বাট সবচেয়ে ভালো কোন কেসে হয়, যখন হচ্ছে কি if a মানে feature exists in some and in some it doesn't exist, ওই কেসে আমার কাছে আচ্ছা ঠিক আছে এটা খুবই ভালো। বাট sometimes when I want to highlight my unique features, তখন যেটা করা হয় যে বাকি সবগুলোতে ক্রস বাট আমারটাতে টিক, মানে হচ্ছে এই ফিচারটা ফুললি ইউনিক, এগুলো আমি নতুন করে আনছি। সো ওই জিনিসটা হচ্ছে আপনার একটা ইউনিক ফিচার in the proposed system that is not existent in any other softwares. So ওইটা আসলে খুবই ভালো একটা জিনিস যে অন্যগুলোতে ক্রস মানে ওদের নাই বাট আমার কাছে আছে। তো বেঞ্চমার্ক অ্যানালিসিসে যেটা করা হয়, এরকম কম্প্যারিজন টেবল থাকে একটা, এর পরে একটা রিটেন অ্যানালিসিস থাকে যে ফর এক্সাম্পল প্রপোজ সিস্টেমের কোনটা ইউনিক। এই কেসে ফর এক্সাম্পল এইটা অ্যানালিসিস হতে পারে যে আমি এই পর্যন্ত যতগুলো কথা বললাম সবগুলো অ্যানালিসিস থাকতে পারে। লাইক এখানে হচ্ছে গিয়ে রেজাল্ট জিনিসটা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকে নাই, অন্যগুলোতে আছে। সিন্স মেজরিটিতে আছে বোঝা যাচ্ছে যে এটা মোটামুটি কমন একটা ফিচার এন্ড উই হ্যাভ কেপ্ট ইট। এটা থাকলে আসলে মানুষজন একটা ম্যাচ হলো দেন এটার পরে রেজাল্ট দেখতে পারবে। অনেকে সাম অফ দেম মাইট মিস দ্য ম্যাচেস এন্ড দে ডোন্ট ইভেন ওয়ান্ট টু সি দ্য হাইলাইটস, দে জাস্ট ওয়ান্ট টু সি দ্য রেজাল্টস এন্ড রেজাল্টের একটা ডেটাবেস দেখতে চায়। সো ইন দ্যাট কেস ওরা হচ্ছে এটা ইজিলি দেখতে পারবে। সো দ্যাটস ওয়াই উই think that result is a very important feature. তারপরে হচ্ছে সার্চ খুবই ইম্পর্টেন্ট, এটা সবগুলাতেই দেখা যাচ্ছে যে আছে। সার্চ যদি না থাকে তাহলে তো আসলে becomes very difficult for people to navigate inside a website. সো আমার প্রত্যেকটা ফিল্ডে ন্যাভিগেট করে চেক করতে হবে, আমি নিজে সার্চ বারে সার্চ করতে পারবো না। এটা খুবই খারাপ একটা প্রপার্টি যদি আমার সার্চ না থাকে। দ্যাটস ওয়াই সার্চ ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড উই হ্যাভ কেপ্ট ইট ইন আওয়ার ওয়েবসাইট। তারপরে হচ্ছে টিকেট জিনিসটা খুবই আনকমন, এটা খালি একটা জায়গায় আছে। But we have kept it. We have kept an uncommon feature in our system because we believe যে এরকম একটা টিকেটের অপশন থাকলে আসলে আমাদের ক্রেডিবিলিটি আর অনেক বেড়ে যায়, নট জাস্ট ক্রেডিবিলিটি, আমাদের ইউজেবিলিটি আসলে অনেক বেড়ে যায়। সো এই প্রপোজ সিস্টেম আমরা এর জন্য we want to keep a ticket option. It might happen that some feature is existent in all the softwares but not in mine. Say for example video rep অপশনটা সবগুলাতে এক্সিস্ট করে বাট আমারটাতে নাই। তো তাহলে যদি মানে কেন নাই এন্ড এটা না থাকার কারণে আপনি কিভাবে ডিসঅ্যাডভান্টেজড হবেন আপনার প্রজেক্টে, এইটাও থাকতে হবে সেই অ্যানালিসিসে। সো ইউ উইল হ্যাভ টু টক অ্যাবাউট বোথ ইয়োর স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস। আপনার স্ট্রেংথ হচ্ছে আপনার কাছে এই ফিচার আছে, উইকনেস হলো এই যে সবার কাছে হয়তো ভিডিও আছে, এখানে টিক দেয়া বাট আপনি চিন্তা করেন যদি ক্রস থাকতো তাহলে কি হতো, যে সবার কাছে ভিডিও আছে বাট আমার কাছে নাই। সমস্যাটা হচ্ছে কি people who want to see highlights or certain clips of videos or if they want to live stream a match, এগুলা তারা আমাদের সিস্টেম থেকে করতে পারবে না, and this will significantly reduce the attraction of our system. So to some extent আপনার নিজেকেও একটু নিজের উইকনেস সম্পর্কেও একটু কথা বলতে হয়। So both strengths and weaknesses will be involved. তারপরে যদি এমন কিছু থাকে যে ইউনিক, অ্যাবসলিউটলি ইউনিক, সেটা আপনারা বলবেন এটা আপনাদের স্ট্রেংথ যে অন্য কারণ নাই বাট আমার আছে। So this is a very strong suit or strong point for my project. So this is the comparison table that you have to make in any benchmark analysis. So একটা benchmark কে analyze করার টাইমে কিছু benchmarks কে analyze করার টাইমে আমাদের এরকম একটা comparison table বানাতে হয়। It's better if you keep the names of the softwares in the headings of the columns and the features in the beginning of the rows. So এটা গেল হচ্ছে আমাদের benchmark analysis. তো feature list fixation মানে কি? মানে হচ্ছে এই যে আপনি একটা প্রপোজ সিস্টেম বানাচ্ছেন, ইউ হ্যাভ প্রপোজড আ সিস্টেম এন্ড এই সিস্টেমে কি ফিচার্স রাখবেন ওইটার একটা লিস্ট বানানো, দ্যাট ইজ ফিচার লিস্ট ফিক্সেশন এন্ড ইচ ফিচার মাস্ট বি ডিসক্রাইবড। মানে ফিচার লিস্ট ফিক্সেশন করতে গেলে আপনি একটা লিস্ট অফ ফিচার্স বানাবেন যে এই ফিচার আপনার ওয়েবসাইটে বা সিস্টেমে থাকবে এন্ড ওই একটা ফিচারের আসলে স্কোপটা কিরকম ওইটাও টু আ সার্টেন এক্সটেন্ট ডিসক্রাইব থাকে। সো এখানে জাস্ট লিস্টটা দেখানো আছে। Say for example you have proposed a system এই যে এই কেসটায়, সেখানে আমার এই ফিচার থাকছে, সো যে ফিচার থাকবে সেগুলো আমি ফিক্সেশনে বসাই দিব। সো এখানে যেহেতু সবগুলাই টিক মার্ক, সো সবগুলো আমি বসাবো। যদি একটা ক্রস থাকতো সাপোজ সার্চে ক্রস, তাহলে আমি সার্চটা এখানে বসাতাম না। ফিচার লিস্ট ফিক্সেশনে শুধুমাত্র যে ফিচার আমার সিস্টেমে থাকবে I will write the names of those features and পরে হচ্ছে গিয়ে আমি যদি অ্যানালিসিস চাই ফিচার্স এর সেগুলো আপনি করতে পারেন।
বাট লিস্ট ফিক্সেশনে হচ্ছে জাস্ট ফিচারগুলাকে ফিক্স করা হয় যে এই ফিচার আমার সিস্টেমে থাকবে। তো ইন দিস কেস ফর এক্সাম্পল টিম নেম, সো ইন্টারন্যাশনাল টিমস, ডোমেস্টিক টিমস, সবগুলা টিমের নেমস থাকবে, দিস ইজ আ ফিচার। রেজাল্ট অফ দ্য ম্যাচেস সে দেখাবে, দেন ফিক্সচার, ম্যাচের ফিক্সচার গুলা কোন কোন ম্যাচ কোথায় কখন হবে এইসব ফিক্সচার দেখাবে, লাইভ স্কোর গুলাও দেখানো যাবে এক্সেট্রা। সো বেসিক্যালি অল অফ দিস আর ইনক্লুডেড অ্যাজ ফিচার্স ইন মাই প্রপোজড প্রজেক্ট। সো এইভাবে ফিচার গুলাকে ফিক্স করা and then লিস্ট বানানোকে বলা হয় ফিচার লিস্ট ফিক্সেশন। সো ফিচার লিস্ট ফিক্সেশনের জন্যই আসলে বেঞ্চমার্ক অ্যানালিসিস করতে হয়। যখন আমি দেখবো যে ওদের এইসব ফিচার আছে, আমি চিন্তা করবো যে এগুলা কি আমাকে রাখলে আমার জন্য ভালো নাকি না। So if I analyze benchmarks, then it becomes easier for me to fix the list of features for my project. So অবশ্যই বেঞ্চমার্ক অ্যানালিসিসটা ফিচার লিস্ট ফিক্সেশনের আগে করা হবে। আচ্ছা, সো আমরা সাইট ম্যাপে যাওয়ার আগে একটু আপনারা চিন্তা করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে বলি দ্যাট সাপোজ আই ওয়ান্ট টু মেক সফটওয়্যার, যেটা হচ্ছে ফর এক্সাম্পল আই ওয়ান্ট টু মেক আ ওয়েবসাইট, অ্যান্ড এই ওয়েবসাইট থেকে আমি হলো এই ওয়েবসাইটে থ্রুতে আমি হচ্ছে আমার ইমেইলে অ্যাবিউজ ডিটেক্ট করতে পারি, মানে আমার ইমেইলে হচ্ছে কি কি অ্যাবিউজ আসছে সেইটা হচ্ছে আমি ডিটেক্ট করতে পারি। মানে আফটার কানেক্টিং, এটা ওয়েবসাইট নাও চিন্তা করতে পারেন, এটা চিন্তা করতে পারেন যে কোনো অ্যাপ্লিকেশন। ইফ আই মানে রিসিভ ইমেইলস, তাহলে হচ্ছে এখানে যদি কোনো খারাপ কোনো অ্যাবিউজ টাইপের অ্যাবিউসিভ ইমেইলস থাকে সেগুলো সে ডিটেক্ট করে দিবে, অ্যান্ড সেগুলোর পার্সেন্টেজ একটা আমাকে শো করবে। সো এরকম যদি একটা জিনিস থাকে, তাহলে এটার আপনি চিন্তা করতে পারেন এটার ফিচার লিস্ট ফিক্সেশনটা কিরকম হবে। সে ফর এক্সাম্পল আমার এখানে থাকবে হচ্ছে গিয়ে লগ ইনের সিস্টেম থাকতে পারে, যে আমি লগ ইন করবো, দেন হচ্ছে আমি হচ্ছে ওখান থেকে আমার ইমেলের অ্যাবিউজ গুলা চেক করব। তারপরে হচ্ছে আমি সাপোজ একটা ভিউ পার্সেন্টেজেস অর সামথিং, আমি হচ্ছে গিয়ে আমার টোটাল ইমেইলস এর মধ্যে কিরকম পার্সেন্টেজ হচ্ছে অ্যাবিউসিভ এন্ড কিরকম পার্সেন্টেজ হচ্ছে গিয়ে লাইক নর্মাল ইমেইলস, সেটার ডিসপ্লে করাটা আমি দেখতে চাই। আই ওয়ান্ট টু সি দ্যাট ক্যান বি আ ফিচার অফ মাইন। তারপরে হচ্ছে গিয়ে এমন যদি হয় যে রিপিটেটিভলি একই ইমেইল থেকে অ্যাবিউসিভ নেচার আসছে, সেটাও আমি দেখতে যেতে পারি যে সেন্ডার্স অর মানে পারপেট্রেটরস অফ দোজ অ্যাবিউসিভ ইমেইলস, এরকম কিছু ইমেইল অ্যাড্রেস আমি ভিউ করতে চাই, সেটা আমি যেন দেখতে পারি। দিস ক্যান বি আ ফিচার। সো আমি একটা এক্সাম্পল দিলাম অফ an application or software, এরকম ডিফারেন্ট ওয়েবসাইটস, ডিফারেন্ট সফটওয়্যারস এর ডিফারেন্ট ফিচার লিস্ট ফিক্সেশন থাকতে পারে, সেটার জন্য আপনাদের এরকম বেঞ্চমার্ক অ্যানালিসিস করতে হবে। সো আপনারা চিন্তা করেন ওই একটা ইউ ওয়ান্ট টু মেক সাপোজ একটা ফুড ডেলিভারি ওয়েবসাইট, তখন এখানে আপনি দিলেন হচ্ছে গিয়ে অন্যান্য বেঞ্চমার্কস, এন্ড দেন ওটার বেসিসে অ্যানালাইজ করলেন। সো এখন আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে বললাম সাপোজ যে আপনি ফিচার লিস্ট ফিক্সেশন করেন একটা, আমি আপনাকে বললাম যে একটা সিম্পলিস্টিক ফুড ডেলিভারি ওয়েবসাইট বানাবেন। সো আপনি চাইলে এটা এখানে ইউনিক কোনো ফিচার দিতে পারেন যেটা আসলে এক্সিস্টেন্ট কোনো সিস্টেমসে নাই। আপনি একটু ক্রিয়েটিভ হন, চিন্তা করেন যে এখানে এমন কিছু ইউনিক দেওয়া যায় যেগুলো আসলে অন্য কারেন্টলি নাই, বাট আমি দিলে আমার ক্রেডিবিলিটি অনেক বেড়ে যাবে। সো আপনারা একটু 2-3 মিনিট চিন্তা করেন যে আমি ফর এক্সাম্পল আপনাদেরকে দিলাম একটা বানাতে, একটা ফুড ডেলিভারি সিস্টেম বানাতে, এটার ফিচার লিস্ট এর মধ্যে কি কি ফিচার রাখতে পারি। সো ইউ মাস্ট কনসিডার যে যেগুলো একদম কমন দ্যাট অলরেডি এক্সিস্ট ইন আদার ওয়েবসাইটস, দে মাস্ট বি দেয়ার ইন মাই সিস্টেম। যেগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, যেগুলো একটু আনইম্পর্টেন্ট সেগুলো হয়তো নাও থাকতে পারে, বাট যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো যেন অবশ্যই থাকে। প্লাস আই ওয়ান্ট টু অ্যাড সাম ইউনিক ফিচার্স। সো আপনারা একটু চিন্তা করে আমাকে বলেন যে এরকম একটা ফুড ডেলিভারি ওয়েবসাইট আপনারা বানাবেন, ফিচার লিস্ট ফিক্সেশনে কি কি ফিচার থাকতে পারে? ম্যাম লগইন থাকবে, সার্চ ফুড কার্ট থাকবে, অনলাইন পেমেন্ট এক্স্যাক্টলি। ম্যাম ফুডের হচ্ছে ছবি থাকতে পারে, ফটো। হ্যাঁ, ফটোস অফ ফুড। পেমেন্ট মেথডস, কি থাকতে পারে? পেমেন্ট মেথডস, পেমেন্ট মেথড, অনলাইন নাকি সেটা ক্যাশ এক্সেট্রা। হ্যাঁ, পেমেন্ট মেথড থাকতে পারে। তারপর ডিটেইলস ম্যাম, রেস্টুরেন্ট ডিটেইলস সে দেখতে পারবে সার্চ করে। হ্যাঁ, ওকে। তারপর লোকেশন বলতে মানে রেস্টুরেন্টের লোকেশন। ইয়েস ম্যাম। হ্যাঁ, রেস্টুরেন্টের লোকেশনও সে শো করবে। আচ্ছা, তারপরে আর কি হতে পারে? রিভিউ দিতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার। যেসব ওয়েবসাইটসে, ফুড ডেলিভারি ওয়েবসাইটসে রিভিউ বা রেটিং থাকে না, ওগুলাকে আসলে এত মানে বেশি একটা ভালো মনে করা হয় না, বিকজ এনি সিস্টেম দ্যাট ইনভলভস সাম কাইন্ড অফ কাস্টমার সেলার রিলেশনশিপ মাস্ট হ্যাভ আ রিভিউ অর রেটিং সিস্টেম। সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। গুড। তারপরে আর কি থাকতে পারে?
পেমেন্ট একটা সিস্টেম হতে পারে, কি করতে পারে? পেমেন্ট একটা সিস্টেম থাকতে পারে। হ্যাঁ, পেমেন্ট তো একজন বললো, পেমেন্ট আমাদের টাইপ হতে পারে, যে এমন হতে পারে যে এটা কার্ড পেমেন্ট বা অনলাইন পেমেন্ট বা মানে ক্যাশ পেমেন্ট, অনেক কিছু হতে পারে। সো পেমেন্ট সিস্টেম থাকবে, গুড। তারপরে আর কি থাকতে পারে? কোন রেস্টুরেন্ট থেকে নিবি সেটা সিলেক্ট করতে পারে। আপনার কথা শোনা যায় না, একবার একটু রিপিট করেন। মানে কোন রেস্টুরেন্টের খাবার নিবে সেটা সিলেক্ট করে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানে রেস্টুরেন্ট আমাদের যখন শো করবে, এরপরে আমরা সিলেক্ট করব কোন পার্টিকুলার রেস্টুরেন্ট থেকে খাবার নিব, এটা সিলেক্ট হবে। মানে রাদার দ্যান জাস্ট সিলেক্টিং দ্য ফুড আইটেম, ইউ অলসো গেট টু সিলেক্ট কোন রেস্টুরেন্টের কোন ফুড আইটেম। আচ্ছা, তারপর আর কি থাকতে পারে? ম্যাম স্টার সিস্টেম, যে এই রেস্টুরেন্ট গুলা কতগুলা মানে থাকে না। Exactly, হ্যাঁ, ভেরি গুড, এটাও একটা ইম্পর্টেন্ট। তারপরে আর কি কি থাকতে পারে? পেমেন্ট রেকর্ড থাকতে পারে। হ্যাঁ, মানে অর্ডার হিস্ট্রি, হ্যাঁ অর্ডার হিস্ট্রি, এটাও একটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এখন এগুলো তো মোটামুটি বেসিক্স। তারপরে আর এমন কি থাকবে যেটা একটু স্ট্যান্ড আউট করবে, মানে আমার প্রজেক্ট একটু স্ট্যান্ড আউট করবে অন্যদের থেকে? ম্যাম যদি একটা অ্যামাউন্ট থাকে যে সে হচ্ছে মানে দিনে কতবার হচ্ছে মানে ইয়ে করতেছে, আমাদের ইয়েটা ইউজ করতেছে, সেটার উপরে তাকে আমরা একটা মানে সুযোগ দিব যে তার এত পার্সেন্ট কম হবে, এরকম কিছু। আচ্ছা আচ্ছা, মানে আমাদের অ্যাপটা ইউজ করলে সে হচ্ছে গিয়ে এত পার্সেন্ট কম ডিসকাউন্ট পাবে। দ্যাটস অ্যাকচুয়ালি আ ভেরি গুড বিজনেস স্ট্র্যাটেজি। তাহলে আসলে আমাদের এটা আরো অনেক বেশি, মানে তার অ্যাকচুয়ালি চোখ নষ্ট হবে আর অনেক টাকা খরচ হবে, বাট আমাদের প্রোডাক্টটা মানে আমাদের অ্যাপ্লিকেশনটা সে আর অনেক বেশি ইউজ করবে। দিস ক্যান বি আ ফিচার, অফ কোর্স দিস হ্যাজ বোথ গুড সাইডস এন্ড ব্যাড সাইডস, বাট দিস ক্যান বি আ ফিচার, ইয়েস। তারপরে আর কি হতে পারে এরকম? ডেলিভারি ম্যান লোকেশন। হ্যাঁ, ডেলিভারি ম্যানের লোকেশন ট্র্যাক করা, এটাও একটা ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট এটা সব ফুড ডেলিভারি সার্ভিসে কিন্তু থাকে না। অনেকগুলোতে লাইভ ট্র্যাক করা যায় না, অনেকগুলোতে লাইভ ট্র্যাক হয়, বাট অনেকগুলোতে লাইভ এক্সাক্ট লোকেশন হয়তো ট্র্যাক করা যায় না। সো এটাও একটা ইম্পর্টেন্ট ফিচার, বাট এত কমন না। তারপর আপনারা চিন্তা করেন যে রেকমেন্ডেশন জিনিসটা অনেক ইম্পর্টেন্ট না? মানে রেকমেন্ডেশন থাকলে অ্যাকচুয়ালি আমাদের সিস্টেমটা অটোমেটিক ভালো হয়ে যায়। তো আমাকে আমার অনুযায়ী, মানে আমার ফুড চয়েসেস অনুযায়ী আমাকে হয়তো সে আগের লিস্ট দেখে সে হয়তো রেকমেন্ড করবে। সো রেকমেন্ডেশন সিস্টেমটা ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট এন্ড আ গুড রেকমেন্ডেশন সিস্টেম। সো মোটামুটি এগুলাই মোরলেস থাকতে পারে। তারপরে হচ্ছে ফুড রিলেটেড। আচ্ছা, সো এটা আমি চাচ্ছি যে আমারটা একটু নতুন টাইপের, একটু ইউনিক কিছু থাকুক। সো আমি এমন একটা কিছু দিতে পারি যে ফর এক্সাম্পল অনেকজনের ফুড রিভিউ আমার কাছে ব্লগের মতো থাকতে পারে। মানে আমার এই ফুড ডেলিভারি সিস্টেমের মধ্যে এমন একটা ফিচার থাকলো দ্যাট ইজ লাইক আ ব্লগ, দ্যাট ইজ লাইক আ ফুড ব্লগ। এন্ড এই ফুড ব্লগের মধ্যে ইউ হ্যাভ ডিফারেন্ট অ্যাকাউন্টস অফ ব্লগার্স যারা হচ্ছে ডিফারেন্ট ফুড রিভিউ সিস্টেম দেয়, যারা হচ্ছে ধরো অথরাইজড এন্ড দে গিভ গুড রিভিউ অর ব্যাড রিভিউ ওভার ডিফারেন্ট ফুডস অফ ডিফারেন্ট প্লেসেস। সো এইটা একটা ইউনিক ফিচার হবে আমার, যেটা আসলে খুব মানে একটা দুইটা হয়তো ডেলিভারি সিস্টেমে আছে, বাট খুব বেশি ডেলিভারি সিস্টেমে নাই, বিকজ ফুড ব্লগস আর ভেরি ডিফারেন্ট ফ্রম ফুড ডেলিভারি সিস্টেম। সো আমি যদি ব্লগের একটা ছোট অপশন রাখি আমার সিস্টেমে, তাহলে আমার সিস্টেমটা আরো অনেক ভালো হয়ে যাবে। সো দিস ক্যান বি আ ইউনিক ফিচার। সো এইভাবে হচ্ছে আমরা ফিচার লিস্ট ফিক্সেশন করব। আমরা প্রথমে দেখব যে আসলে কি কি ফিচার অন্যান্য বেঞ্চমার্কে এক্সিস্ট করে, ওখান থেকে আপনারা আইডিয়া নিয়ে এটা করেছেন, দেন হচ্ছে আমরা আমাদের ইউনিক গুলাকে দেখবো। সো ফিচার লিস্ট ফিক্সেশন গেল। এরপর আমরা দেখি সাইট ম্যাপ। সাইট ম্যাপ জিনিসটা কি? এটা খুবই মানে বেসিক এন্ড সিম্পলিস্টিক, এটা কঠিন কিছু না। সেটা হচ্ছে যে আমরা একটা ওয়েবসাইটে ঢুকলে সেই ওয়েবসাইটে ন্যাভিগেশনের যে ফ্লোটা, সেটাই হচ্ছে সাইট ম্যাপ। সো সে ফর এক্সাম্পল আমি একটা হোম পেজে গেলাম, হোম পেজে গিয়ে আমি টিমস অপশনটা দেখতে পারবো। মানে আমার ওই মেনু বার আর হোয়াট এভারে লেখা থাকবে টিমস। দেন টিমসে গিয়ে আমি ইন্টারন্যাশনাল টিমস, ডোমেস্টিক টিমস, বিপিএল এগুলা দেখতে পারবো। দেন রেজাল্টস অপশনে গেলে আমি দেখতে পারবো এগুলো কি ইন্টারন্যাশনাল ম্যাচের রেজাল্ট নাকি ডোমেস্টিক নাকি আদার্স। দেন ফিক্সচার চেক করা যাবে, লাইভ স্কোর দেখা যাবে, পার্টিকুলার ম্যাচেস এর লাইভ স্কোরস। তারপরে লগ ইন করা যাবে। তারপরে হচ্ছে সার্চ করতে পারবো। সার্চের মধ্যে ন্যাভিগেশনের কিছু নাই, যেগুলোর মধ্যে ন্যাভিগেশন আরো করা যায় সেগুলাতে অ্যারো আছে। বাট ফর এক্সাম্পল সার্চে তো আমি সার্চ বারে একটা জিনিস টাইপ করবো, সো সার্চে ক্লিক করে তো কোথাও যাব না। দ্যাটস ওয়াই সার্চে মানে একটা ওয়েব পেজে ক্লিক করে যদি আরেকটা ওয়েব পেজে যাওয়া যায়, দেন হচ্ছে আমি এখানে বেসিক্যালি অ্যারোজ দিয়ে দিব। সো এইভাবে হচ্ছে এই সিরিজ, দেন পয়েন্ট টেবল, ই টিকেট, ভিডিওস এক্সেট্রা ডিফারেন্ট টাইপ অফ অপশন থাকতে পারে। সো আমি একটা সাইট ম্যাপের রিসোর্স শেয়ার করি। Sorry for all the noise outside my house.
So let me know when the screen is visible. Yes, ma'am. Okay, so imagine that you are making a website. এখন just ওই ওয়েবসাইটের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবেন যে ওয়েবসাইটে ঢুকে I will see a home page, and from the home page I can go to navigate different other pages. So there can be navigation 1, there can be navigation 2, 3, and then হচ্ছে গিয়ে navigation individual navigation না করে গিয়ে আমি ডিরেক্ট একটা পেজের পরে পেজে যেতে পারি, অথবা আমি ন্যাভিগেট করে গিয়ে পোস্ট করতে পারি। So this can be a basic outline of any website. সেই আউটলাইনটাকে হায়ারার্কিক্যালি রিপ্রেজেন্ট করাই হচ্ছে সাইট ম্যাপ। হায়ারার্কিক্যালি কেন করবেন? বিকজ একটার পরে একটাতে যাওয়া যায়, এই জিনিসটাকে আমি একটা হায়ারার্কিতে প্লেস করছি। উপরে থাকবে হচ্ছে যাকে আমি হোম পেজের কাছে পাই। সো ইফ সামথিং ইজ মানে ক্লোজার টু দ্য হোম পেজ, ইট মিনস যে এটাকে আমি আগে ন্যাভিগেট করতে পারছি। অথবা একটা জিনিস যদি উপরে থাকে হায়ারার্কিতে, তাহলে বোঝা যাবে যে এইখানে আই ক্যান রিচ কুইকার ফ্রম দ্য হোম পেজ কম্পেয়ার টু এনি আদার মানে নিচের গুলা। সো যেমন চিন্তা করেন যে ইউ হ্যাভ আ ওয়েবসাইট, তো ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আমি অ্যাবাউট এর মধ্যে ক্লিক করলে দেন আমি এমপ্লয় প্রোফাইল দেখতে পারবো, ক্যারিয়ার দেখতে পারবো। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট আসের নিচে কোনো এমন নাই। তারপর প্রোডাক্টসে গেলে দেন আমি হচ্ছে তাদের কেস স্টাডিজ এন্ড হাউ টু দেখতে পারবো। সো প্রোডাক্টস এর ন্যাভিগেশনটা অ্যাকচুয়ালি ইওর ওয়েবসাইটের মানে এটাকে হোম পেজ চিন্তা করতে পারেন, মানে ঢুকেই যেটা পাবেন ওইটার কাছে, মানে আই ক্যান রিচ দ্য প্রোডাক্টস বিফোর আই ক্যান লাইক গো টু কেস স্টাডিজ এন্ড হাউ টু এক্সেট্রা। সো হায়ারার্কিতে উপরে যেগুলো থাকবে দ্যাট উইল বি ক্লোজার টু ইওর হোম পেজ। তো এখানে চিন্তা করতে পারেন এটাকে বলা হয় টপ লেভেল ন্যাভিগেশন। হোম পেজের সময় আমি ডিরেক্ট যেটা দেখতে পারবো আমার চোখের সামনে, অ্যাবাউট, প্রোডাক্টস, প্রাইসিং, ব্লগস এক্সেট্রা, দিস ইজ নোন অ্যাজ টপ লেভেল ন্যাভিগেশন, বিকজ আমি একদম প্রথমে ওইটাকে ন্যাভিগেটে ওখানে ওইটা দেখতে পাচ্ছি। Then we go to second level content, like about I can choose either our team or missions and values. Like for example, এটা কোন একটা কোম্পানির একটা ওয়েবসাইট যেটার মধ্যে আমাকে কিছু সফটওয়্যার প্যাকেজেস আমি কিনতে পারবো ওই কোম্পানি থেকে। সো ইন দ্যাট কেস ওই কোম্পানির কিছু টিম আছে, ম্যানেজমেন্ট টিম, কন্ট্যাক্ট আস অপশনস আমি যেতে পারবো টিমের মধ্যে গেলে। দেন প্যাকেজেস আমি কম্পেয়ার করতে পারবো, সেগুলো বেসিক হতে পারে, প্রো হতে পারে, প্রিমিয়াম হতে পারে। অ্যান্ড দেন বেসিক্যালি যেটা হবে যে কম্পেয়ার প্যাকেজে ক্লিক করলে আমি বেসিক, প্রো, প্রিমিয়ামের অপশনে আছে ওগুলাতে যেতে পারবো। সো এগুলাতে যাওয়ার জন্য আসলে আমাকে কম্পেয়ার প্যাকেজে ক্লিক করতে হবে। সো আই হ্যাভ টু গো টু দিস থ্রু দ্য সেকেন্ড লেভেল কন্টেন্ট। সো বেসিক্যালি সেকেন্ড লেভেল কন্টেন্টের থ্রুতে আমি থার্ড লেভেল কন্টেন্টকে অ্যাক্সেস করতে পারবো। সো এই জিনিসগুলো আপনাকে দেয়া হয় সাইট ম্যাপ দিয়ে। ইট ইজ বেটার ইফ ইউ ক্যান পয়েন্ট অ্যারোজ। এখানে লাগছে না বিকজ টপ থেকে বটম তো দেখেই বোঝা যাচ্ছে। আমি যে একটু আগে স্লাইডার এক্সাম্পলটা দেখালাম একটা টিমের মানে স্পোর্টস ওয়েবসাইটের, সেখানে লেফট থেকে রাইট মানে আপনি যদি উপর থেকে নিচে একদম সিরিয়ালি না দেখান তাহলে অ্যারো দেখালে বেটার, তা নাহলে বোঝা যায় না যে কোনখান থেকে ন্যাভিগেশন কোন দিকে যাচ্ছে। সো ফর এক্সাম্পল ইউ ক্যান ইমাজিন যে এরকম একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে একটা এরকম কোম্পানি অর সামথিং, তাদের ডিফারেন্ট প্রোগ্রামস তারা অফার করে, ইউথ প্রোগ্রাম, সিনিয়র প্রোগ্রামস, হোয়াট এভার, অ্যান্ড সেটার ওয়েবসাইট আমি এখন গিয়েছি। সো আই গো টু দ্য হোম পেজ, সেখানে যাওয়ার পরে হচ্ছে অ্যাবাউট, প্রোগ্রামস, মেম্বার্স, ডোনেট, কন্ট্যাক্ট এক্সেট্রা আসবে। অ্যাবাউট এর মধ্যে গেলে আমি দেখতে পারবো হিস্ট্রি, মিশন স্টেটমেন্ট, বোর্ড, কমিটিজ। সো একটা জিনিস খেয়াল করবেন, এই যে স্ট্রেট লাইন থেকে অ্যারোগুলা ডিরেক্টলি যাচ্ছে, দিস ইজ ডিফারেন্ট ফ্রম এই যে এই স্ট্রেট লাইন গুলো যেটা ন্যাভিগেশন থেকে একটা পোস্ট গেল, দেন ওই পোস্ট থেকে আরেকটা পোস্ট গেল, এই জিনিসটা কিন্তু ইট ইজ নট সিমিলার টু দিস। এই জন্য দুইটা ফিগার দেখানো হয়েছে যে দুইটা কিন্তু ডিফারেন্ট। আমি যদি অ্যাবাউট থেকে একটা লাইন টেনে সেখান থেকেই আর কি সবগুলাকে সেপারেটলি রাখি, এটা বুঝাবে যে আমার অ্যাবাউট এর মেনু বারে আমি আসলে এগুলাকে দেখতে পারবো। এটা বুঝাবে যে আমি অ্যাবাউটে গেলে হিস্ট্রি, মিশন স্টেটমেন্ট, বোর্ড, কমিটিজ সবাইকে দেখতে পারবো। অল অফ দিজ আর সেম লেভেল কন্টেন্ট। এমন না যে হিস্ট্রির নিচে মিশন স্টেটমেন্ট আছে বা তার নিচে বোর্ড আছে। আমি অ্যাবাউটে গেলে হিস্ট্রি, মিশন স্টেটমেন্ট, বোর্ড, কমিটিজ সবাইকে দেখতে পারবো। সো অল অফ দিজ আর সেম লেভেল কন্টেন্ট ন্যাভিগেশনের সময়। অ্যান্ড তাদের অ্যাকচুয়ালি আমার রিচ করতে পারবো আমি একই টাইমে, মানে এমন না যে হিস্ট্রি রিচ করতে আমার যেরকম টাইম লাগবে মিশন স্টেটমেন্ট রিচ করতে আমার বেশি টাইম লাগবে হোম পেজ থেকে। দ্যাটস নট ট্রু। অ্যাবাউটে গেলে আমি একই টাইমে মানে সবগুলাকে আসলে অ্যাক্সেস করতে পারবো। আমি হিস্ট্রিকে যেই টাইমে অ্যাক্সেস করতে পারবো, মিশন স্টেটমেন্টকেও আমার একই টাইম লাগবে টু গো টু মিশন স্টেটমেন্ট পেজ। সেম গোজ ফর প্রোগ্রামস। তো দিজ আর দ্য প্রোগ্রামস। তারপরে হচ্ছে গিয়ে মেম্বার্স এর মধ্যে গেলে আমি হচ্ছে এইসব অপশন পাবো। দেন আই ক্যান ডোনেট অর কন্ট্যাক্ট এক্সেট্রা।
So this is basically what a sitemap is going to look like. So আপনারা এখন চিন্তা করেন, আচ্ছা কেউ কোনো কোয়েশ্চেন করবেন? আচ্ছা সবাই একটু মিউটেড রেখেন। ওকে, সো আমি একটা ওয়েবসাইট দেখাই আপনাদেরকে। সাপোজ আপনাদের সবারই তো ইএলএমএস অ্যাকাউন্টস আছে, তো আপনারা যেটা করতে পারেন যে আপনাদের ইএলএমএস এ গিয়ে, আমি তো আমারটা শেয়ার করে দেখাই। So imagine that you have an ELMS account. এখন এই ELMS অ্যাকাউন্টের মধ্যে আমি আসলে কি কি দেখতে পারবো? আমার ওয়েবসাইটের সাইট ম্যাপটা কিরকম হবে আমাকে বলেন তো আপনারা। মানে আমি হোম পেজে আসলাম, দেন হোয়াটস গোইং টু হ্যাপেন? সাইট ম্যাপ গুলো দেখতে পারবো। হ্যাঁ, মানে আমার টপ লেভেল, মানে আমার ন্যাভিগেশন বারের মধ্যে কি কি থাকবে? মানে একটু আগে যে দেখালাম যে টপ লেভেল কন্টেন্ট আছে, টপ লেভেল ন্যাভিগেশন আছে, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল কন্টেন্ট আছে। ম্যাম এখানে প্রথমে তো হচ্ছে সার্চ এরিয়াটা আছে, কোর্স সার্চ। হ্যাঁ না, ঠিক আছে, ওই নেভিগেশনে থাকবে যে ড্যাশবোর্ড, সাইট হোম, ক্যালেন্ডার, প্রাইভেট পেজ এন্ড মাই কোর্সেস। হ্যাঁ, এগুলো ফার্স্ট লেভেল মানে টপ লেভেল ন্যাভিগেশন থাকবে। আরো থাকবে এই যে কোর্স সার্চ যে আপনি বললেন, এটাও থাকবে, বাট কোর্স সার্চের আন্ডারে কিছু থাকবে না। এটা কি বুঝতে পারছেন? সার্চের আন্ডারে থাকবে না, থাকবে না, বিকজ সার্চে তো আমি গেলে আমি ডিরেক্টলি হচ্ছে গিয়ে অন্য পেজে যেতে পারবো, সার্চ থেকে গিয়ে আমি অন্য অপশনসে তো যাচ্ছি না। বাট মাই কোর্সেসে যদি আমি যাই, দেন মাই কোর্সেসের আন্ডারে আমার কাছে আরো অপশন আসবে। সো মাই কোর্সেসের আন্ডারে আমি হচ্ছে আমার কোর্সগুলোর নাম লিখতে পারবো। তারপরে হচ্ছে রিসেন্টলি অ্যাক্সেসড কোর্সেস, সো আমি হচ্ছে এখানে ক্লিক করলে ডিরেক্টলি যেতে পারবো। সো রিসেন্টলি অ্যাক্সেসড কোর্সেস হচ্ছে আমার একটা ফার্স্ট লেভেল কন্টেন্ট হয়ে থাকবে। তারপরে মেসেজেস, দেন নোটিফিকেশনস, দিস উইল বি ফার্স্ট লেভেল কন্টেন্টস। তারপরে কাস্টমাইজ অপশন, এটাও একটা। প্রোফাইল, হ্যাঁ প্রোফাইল, হ্যাঁ। সো অল অফ দিস উইল বি ফার্স্ট লেভেল কন্টেন্টস, প্রোফাইল, মেসেজেস, নোটিফিকেশন, সার্চ, তারপরে ড্যাশবোর্ড, সরি ফার্স্ট লেভেল কন্টেন্ট না, ফার্স্ট লেভেল ন্যাভিগেশন। বাট কোনগুলোর আন্ডারে ফার্স্ট লেভেল কন্টেন্ট থাকবে সেগুলো হচ্ছে ফর এক্সাম্পল মাই কোর্সেস। তারপরে হলো যে মাই কোর্সেস এর আন্ডারে গেলে আমি আবার ওখানে নতুন একটা পেজ পাবো, ওই পেজে গিয়ে আমি আবার ন্যাভিগেট করতে পারবো। সো ম্যাম এখানে মানে ফার্স্ট লেভেলের যদি আমি যেই কোর্সগুলোতে এনরোল করছি সেই কোর্সগুলো কি হলো আমার ফার্স্ট লেভেল কন্টেন্ট? না, সেগুলো হ্যাঁ, সেগুলো আপনার ফার্স্ট লেভেল কন্টেন্ট। মানে ন্যাভিগেশনের মধ্যে মাই কোর্সেস থাকবে, মাই কোর্সেস এর আন্ডারে থাকবে আপনি কোনগুলো এনরোল করেছেন, ওইগুলো হচ্ছে আপনার ফার্স্ট লেভেল কন্টেন্ট। সো এইটা হচ্ছে সাইট ম্যাপটা, মানে আমি দেখে বুঝতে পারছি যে আমার ওয়েবসাইটে আমি কিসের পরে, মানে প্রথম হোম পেজ থেকে আমি কোথায় কোথায় যেতে পারবো। সো ওইটাকেই বলা হচ্ছে সাইট ম্যাপ। সো আপনারা সিমিলারলি চিন্তা করতে পারেন অন্য কোনো এনি আদার ওয়েবসাইট যেটা এরকম দেখতে। সাপোজ চিন্তা করতে পারেন আপনি youtube.com, ইউটিউবে গেলে হচ্ছে আপনি অ্যাকাউন্ট, সেটিংস, এগুলো হচ্ছে কি সব ন্যাভিগেশন। তারপরে হচ্ছে এক একটা ভিডিও, মানে ভিডিওস থাকবে একটা, সেটা হচ্ছে কি আপনাদের একটা টপ লেভেল ন্যাভিগেশন। বাট ভিডিওস এর আন্ডারে আবার ফার্স্ট লেভেল কন্টেন্ট থাকবে না, কারণ ভিডিওস এ গেলে তো আপনি জাস্ট ওই ভিডিওটাই দেখতে পারবেন, ওখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট আসে, ওটা কিন্তু অন্য ব্যাপার, ওটা কিন্তু সাইট ম্যাপে পড়বে না। বাট ভিডিওতে গেলে আপনি ভিডিও দেখতে পারবেন, সো এটা একটা ফার্স্ট লেভেল কন্টেন্ট। বাট সেটিংস এ গেলে আপনি ভিতর আরো অপশন পাবেন, সো দ্যাটস ওয়াই সেটিংস একটা ফার্স্ট লেভেল ন্যাভিগেশন, ঠিক আছে। বাট ওই সেটিংস এর ভিতরে গিয়ে আরো অনেক কিছু দেখতে পারি, ওগুলো হবে ফার্স্ট লেভেল কন্টেন্ট। তো একটা ভিডিও হচ্ছে, আমি কি ফার্স্ট লেভেল কন্টেন্ট বললাম, সরি, একটা ভিডিও হচ্ছে একদম ন্যাভিগেশন, প্রথমটা টপ লেভেল ন্যাভিগেশন যেটা, সেটা। সো একটা জিনিসে যদি আমি গিয়ে তার ভিতরে আরো অন্যান্য অপশন ক্লিক না করতে পারি, দেন ওই ন্যাভিগেশনটা ওখানেই শেষ, তার নিচে আর কিছু থাকবে না। বাট আমি যদি ওইখানে গিয়ে মানে লাইক সেটিংস এ গিয়ে আমি আরো অনেক অপশনসে ক্লিক করতে পারছি, সো সেটিংস এর আন্ডারে আমার অনেক ফার্স্ট লেভেল কন্টেন্ট আছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি সাইট ম্যাপ দ্যাট গিভস আস আ ডেসক্রিপশন অফ দ্য মানে অফ হাউ দ্য প্রজেক্ট লুকস অর হোয়াট দ্য প্রজেক্ট লুকস লাইক। তো সাইট ম্যাপ আমাদের কেন পড়তে হচ্ছে এসএডিতে, সেটা হচ্ছে যে আমরা যদি একটা প্রজেক্টের বা একটা এক্সিস্টেন্ট বেঞ্চমার্কের সাইট ম্যাপটা জানি, আমি শেয়ার করি স্ক্রিনটা আবার। So if I know the sitemap of my project, then I can easily compare this with the existent benchmarks. So অন্যান্য বেঞ্চমার্কের sitemap তো আমি দেখতে পারবোই, I can easily go to their website and then see যে কিসের পরে কোথায় যায়। If I make a sitemap of my own project, then it becomes very easy to compare
with the other benchmarks. Say for example, এখানে একটা bddoctors.com নামের একটা অনলাইন ডক্টর সার্ভিসের বেঞ্চমার্ক অ্যানালিসিস করা হয়েছে কম্প্যারিজন টেবল দিয়ে। তো সেইখানে হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল এই বেঞ্চমার্ক অ্যানালিসিস, আচ্ছা আমার সাইট ম্যাপের এক্সাম্পলটা যাই। তো ডক্টরটা না, আপনি এমনি চিন্তা করেন হচ্ছে গিয়ে অন্য কোনো এনি আদার ওয়েবসাইট, আপনি বেঞ্চমার্কের সাথে কম্পেয়ার করবেন আপনারটা। তখন কম্পেয়ার করার সময় হচ্ছে গিয়ে আপনি যখন সাইট ম্যাপটা দেখতে পারবেন, তখন আপনি চিন্তা করতে পারেন যে ওদের সাইট ম্যাপে এই জিনিসটা ভালো দেখতে, অ্যান্ড ইনফ্যাক্ট এই ফিচারটা থাকলে আসলে আমার সাইট ম্যাপটাও আর কি দেখতে ভালো হবে। অথবা ওদের সাইটে এই জিনিসটা নাই, মানে এই ন্যাভিগেশন কন্টেন্টটা নাই, অথবা টপ লেভেল ন্যাভিগেশনে এমন একটা জিনিস নাই যেটা আসলে আমার অনেক কষ্ট করে খুঁজে খুঁজে যেতে হচ্ছে, অ্যান্ড দিস ইজ আ ব্যাড থিং। সো আমি যদি ওদের সাইট ম্যাপটা অ্যানালাইজ করি, আমি আমার নিজের সাইট ম্যাপটাও বেটার করতে পারবো। মানে আমি আমার হোম পেজ থেকে সবগুলার কোনটা ন্যাভিগেশন কিরকম দেখতে, এগুলো আমি ফিক্স করতে পারবো। সো দিস উইল হেল্প ইন মাই ফিচার লিস্ট ফিক্সেশন, যে আমার ওয়েবসাইটের উপরে এরকম কিছু ডিসকভার, স্টার্ট আপ, প্রোডাক্ট এক্সেট্রা সব আছে, সেগুলো আর কি অন্য ওয়েবসাইটও আমি দেখেছি সিমিলারলি আছে। সো ওদের এগুলো যেহেতু আছে, ওরা এখানে মানে অনেক ইনফরমেশন প্রোভাইড করতে পারছে, এন্ড দিস ইজ আ ভেরি গুড থিং। সো এরকম হচ্ছে আমিও আমার ইয়েতে চাই। সো এমন হতে পারে যে ডোন্ট মেক ইট লুক লাইক ইউ আর কপিং দিস ফ্রম অ্যানাদার ওয়েবসাইট, বাট টেক দ্য গুড সাইডস ফ্রম দেম। যে ওরা যদি কিছু কিছু ইনফরমেশন ইয়ে থেকে দিয়ে থাকে, হোম পেজ থেকে দিয়ে থাকে, সেগুলো যেন আমিও হচ্ছে গিয়ে ইদার ওগুলা অথবা ওগুলোর থেকে বেশি, ইফ আই থিঙ্ক দ্যাট সাম কাইন্ড অফ ইনফরমেশন ইজ আননেসেসারি, সেটা আমি দিলাম না। সো ওদেরটার সাথে কম্পেয়ার করে আমি বুঝবো আমার সাইট ম্যাপটা দেখতে কিরকম হবে। সো অল অফ দিজ আর ফিচার্স সিলেক্টেড, লাইক এই যে আমি যে হোম পেজ একটা কথা লিখলাম, কোড দ্য ওয়ার্ল্ড, তারপরে হচ্ছে কোলাবোরিজম, তারপরে হলো যে আমি উপর একটা ন্যাভিগেশন বার দিলাম। সো অল অফ দিজ আর ফিচার্স। সো আপনাদের ফিচার লিস্ট ফিক্সেশনের টাইমে এটা মনে হতে পারে যে আই উইল অনলি টক অ্যাবাউট দ্য বিগ ফাংশনস, লাইক একটা সার্চ করা যায়, একটা কার্টে অ্যাড করা যায়, রিভিউ দেওয়া যায়। বাট ফিচার লিস্ট ফিক্সেশন আসলে এত জাস্ট টপ লেভেল থেকে চিন্তা করা হয় না, আমরা আসলে একদম ডিটেইলি চিন্তা করব যে আমার এরকম একটা ন্যাভিগেশন বার থাকবে না কিনা, আমি যখন সার্চ করবো আমি সার্চ বার রাখবো না কিনা। সো ফিচার লিস্ট ফিক্সেশনে টু আ সার্টেন ডিগ্রি অর অ্যান এক্সটেন্ট আমি আসলে এগুলো চিন্তা করি। তো ওই এখানে যেটা বলছিলাম বিডি ডক্টরস এর এক্সাম্পলটা, আপনি চিন্তা করতে পারেন যে এই বেঞ্চমার্ক অ্যানালিসিসে উই হ্যাভ সাম ফিচার্স অ্যান্ড সাম অলরেডি এক্সিস্টেন্ট ওয়েবসাইটস। সো ফিচারগুলো ফর এক্সাম্পল কি, এটা কোন কান্ট্রি অফ অরিজিন, সামটাইমস আপনারা দেখবেন, খেয়াল করবেন বেঞ্চমার্ক অ্যানালিসিসে কান্ট্রি অফ অরিজিনটাও থাকে। সো কান্ট্রি অফ অরিজিন আছে, তারপরে হসপিটালস কি কি ফিচার করবে, তারা লোকাল, ইন্টারন্যাশনাল নাকি মানে লোকাল নাকি ইন্টারন্যাশনাল। দেন ওখানে কি আমি একটা ডক্টরের নাম লিখে সার্চ করতে পারবো, ক্যান আই সার্চ বাই ডক্টর? ইয়েস, সবগুলোর কেসে আমি সার্চ বাই ডক্টর করতে পারবো। ক্যান আই সার্চ বাই এরিয়া, যে আমার এই এরিয়াতে কি কি ডক্টরস আছে, সেটা হয়তো সাম কেসেস আমি করতে পারবো না। তারপর সার্চ বাই হসপিটাল, মানে আমি কি হসপিটালের নাম লিখে সার্চ করতে পারবো নাকি ডক্টরসদেরকে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে নাকি নেওয়া যাবে না আমার ওয়েবসাইট থেকে। হেলথ কেয়ার আর্টিকেল কি পড়া যাবে না নাকি পড়া যাবে, এটা দেখা যাচ্ছে এত কমন না, এটা দেখা যাচ্ছে সবার কাছে ইয়েস না। সো তার মানে আসলে হেলথ কেয়ার আর্টিকেলটা এত কমন না। তারপরে মোবাইল অ্যাপ সাপোর্ট করে, এটা হচ্ছে এত কমন না। তারপরে ফিডব্যাক সিস্টেম এত কমন না। তো যেসব জিনিস কমন আনকমন একটু, সেগুলো আমি রাখলে হয়তো আমার জন্য ভালো হবে, বাট সেটার ইম্পর্টেন্সটা বুঝতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে মোবাইল অ্যাপ সাপোর্ট, ফিডব্যাক সিস্টেম আর মোর ইম্পর্টেন্ট দ্যান হেলথ কেয়ার আর্টিকেলস। সো আমি আসলে এই দুইটাকে প্রায়োরিটি দিব এটার উপরে। সেটা ডিপেন্ড করে প্রজেক্টের উপর। আপনার কাছে মনে হতেই পারে যে অ্যাকচুয়ালি ফিডব্যাক সিস্টেম ইজ মোর ইম্পর্টেন্ট। সো ইট ডিপেন্ডস অন হোয়াট ইউ ফিল ইজ মোর ইম্পর্টেন্ট ইন দ্য প্রজেক্ট, সেগুলোকে আপনি রাখবেন অথবা রাখবেন না। সো এই ফিচারগুলো ফিক্স করার সময় যখন আমি দেখবো যে অন্য একটা ডক্টরস এর ওয়েবসাইটে দে হ্যাভ সার্চ বাই এরিয়া, একদম ন্যাভিগেশনের উপরেই আছে আমার সার্চ বাই এরিয়া হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট, তখন আমি সার্চ বাই এরিয়া অ্যান্ড হসপিটাল, তখন আমি মনে করবো যে ইয়েস, ওরা সার্চ বাই এরিয়ার অপশন এখানে রেখেছে, হসপিটালের অপশনও এখানে রেখেছে, সো আই ক্যান কিপ আ সিমিলার ন্যাভিগেশন, অর আই ক্যান মানে চেঞ্জ ইট আ লিটল অ্যান্ড আই ক্যান ইমপ্লিমেন্ট সামথিং নিউ। সো এইটা বের করাই বা অ্যানালাইজ করাই হচ্ছে আমাদের এই ফিচার লিস্ট ফিক্সেশনের মেইন কাজ, যেটা something that follows the benchmark analysis. And for that, we will need the help of sitemap. এই সাইট ম্যাপটা বানানো হচ্ছে এই যে খুবই সিম্পলিস্টিক, আমরা টপ লেভেল কন্টেন্ট থেকে নিচের দিকে যাব। তো এখানে যেটা দেখানো হচ্ছে যে হোম পেজের থেকে আসলে মানে এটাকে কেউ কনফিউজ হবেন না, হোম থেকে যে আমি রেজাল্ট শুধুমাত্র লাইভ লগ ইন এগুলা যেতে পারি। সো চিন্তা করেন যে আপনি একটা ওয়েবসাইটে গেলে ওখানে তো
একদম লেফট কর্নারে হোম লেখা থাকে, মানে আপনি অন্য কোনো পেজ থেকে যেতে হোমে যেতে পারেন। সো অলদো এটা নিজে একটা হোম পেজ, ওই হোমের আন্ডারে আই ক্যান লাইক স্টে অ্যাট হোম, মানে এই স্টে ইন দিস সেম হোম পেজ। তো এই বাংলাদেশ ক্রিকেট ইনফরমেশনের যেই স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ওই যে লেফট সাইডে যে হোম লেখা থাকে ওইটাই আর কি বোঝানো হয়েছে। সো হোমের আন্ডারে, মানে হোমের আন্ডারে আর কি কিছু নাই, এটাকে এই জিনিস মনে করেন না যে আসলে এইগুলো সব মানে ডিস্টিংক্ট অর ডিসজয়েন্ট, সবগুলাই কিন্তু এই যে হোম, টিমস, রেজাল্টস, পয়েন্ট টেবল, তারপরে হচ্ছে গিয়ে লাইভ স্কোর, ফিক্সচার এক্সেট্রা, এই সবগুলাই আসলে ওই যে একটা মানে ওয়েবসাইটের মেইন পেজটা ওটার আন্ডারে। সো এটাকে আপনি মেইন পেজও ডাকতে পারেন বা হোম পেজও ডাকতে পারেন, নামগুলো যেন মিলে না যায় এর জন্য হোম পেজই ডাকা বেটার। সো হোমের আন্ডারে টিমস, রেজাল্টস এক্সেট্রা থাকতে পারে। আচ্ছা, সো এখন হচ্ছে এইটাকে আপনি যদি হায়ারার্কিক্যালি বসাতে চেতেন তাহলে ইট উড হ্যাভ লুক সামথিং লাইক দিস, লাইক একদম উপরে থাকতো মেইন বা হোম পেজ, তার ডিরেক্ট আন্ডারে থাকতো নেভিগেশন যেই গুলা, সেগুলো হচ্ছে লাইক রেজাল্ট, ফিক্সচার, লাইভ স্কোর, লগ ইন, সার্চ সিরিজ, তারপরে পয়েন্ট টেবল, ই টিকেট, ভিডিওস, এগুলো হচ্ছে একদম টপ লেভেল নেভিগেশনে থাকতে পারে। তারপরে হচ্ছে আপনি, হ্যাঁ বলেন। একটা কোশ্চেন যে ফর এক্সাম্পল যদি কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে হলো লগ ইন করতে হয় ফার্স্টে, দেন আমি একটা মানে ড্যাশবোর্ড টাইপের একটা পেজ পাই, তো লগ ইন করা ওই পেজটা হলো আমার কোন লেভেলে পড়ে, আর লগ ইন করার পরে ড্যাশবোর্ডটা পাচ্ছি ওইটা কোন লেভেলে পড়ে? এটা হলো হবে যে আপনার হোম পেজটা সবার উপরে থাকবে, দেন হোম পেজের আন্ডারে এতগুলো অপশন থাকবে না, লাইক প্রোফাইল কিছু থাকবে না। হোম পেজের ডিরেক্ট নিচে থাকবে লগ ইন, দেন লগ ইনের আন্ডারে থাকবে একটা ড্যাশবোর্ড যেটার নিচে থাকবে আপনার সব জিনিস। সো ওই যে ফার্স্ট লেভেল কন্টেন্ট, সেকেন্ড লেভেল কন্টেন্ট সিরিয়ালি নিচে যেতে থাকবে। সো একদম টপ নেভিগেশনে শুধুমাত্র লগ ইন থাকবে, আর কিছু থাকবে না। কারণ আপনি যদি হোম পেজ থেকে লগ ইন ছাড়া অন্য কোথাও যেতে না পারেন তাহলে তো মানে আর কিছু কন্টেন্ট করবে না। তো একদম থাকবে উপরে থাকবে হোম পেজ বা মেইন পেজ, তার ঠিক নিচে থাকবে লগ ইন, দেন লগ ইনের আন্ডারে হচ্ছে গিয়ে, লগ ইনের পরে হচ্ছে গিয়ে, মানে আমি তো লগ ইন করে দেন আর অন্যান্য ইয়েতে যেতে পারি, অন্যান্য ওয়েবসাইটে যেতে পারি যেটার মধ্যে আন্ডারে আরো অনেক অপশন। সো তখন লগ ইনের নিচে থাকবে আবার ওই যে ড্যাশবোর্ডের যা যা আপনি রাখবেন, লাইক সেটিংস এক্সেট্রা। তাহলে ম্যাম আপনি যে এলিমেন্টসের যে এটা দেখালেন ওখানে তো আগে লগ ইন করতে হয়, তাহলে লগ ইন করতে আগে ইএলএমএস এর যেটা দেখালেন। আচ্ছা, ইএলএমএস, ও রাইট, এক্স্যাক্টলি, সরি আমি ওটা তাহলে ওটা তো আমার হোম পেজ ছিল। সো তাহলে ওই ইএলএমএস এর উপরে আরেকটা থাকবে লগ ইন, দেন লগ ইনের আন্ডারে বাকি সব। সো আমি যা যা দেখিয়েছি ওটার উপরে জাস্ট একটা লগ ইন থাকবে। ম্যাম এখানে কি লগইনটা হচ্ছে একটা নেভিগেশন হবে? এটা হবে না, কারণ আমি যদি একটা স্পোর্টস ওয়েবসাইটে যাই তাহলে আমার লগ ইন করতে সে আমাকে ফোর্স করবে না, সে আমাকে এমনি এমনি রেজাল্ট দেখাতে পারবে, পয়েন্ট টেবল দেখাতে পারবে, তারপরে মানে অল অফ দ্য ফিচার্স এগুলা হচ্ছে দে আর নট ইউনিক টু, মানে দে আর নট ডিপেন্ডেন্ট অন দ্য লগ ইন ফাংশন। বাট আপনি যে এক্সাম্পলটা বললেন ইএলএমএস, থ্যাংক ইউ, দ্যাট ওয়াজ অ্যান এক্সেলেন্ট পয়েন্ট, মানে টু নোট। আমি আসলে ইএলএমএস এ লগ ইন করা ছাড়া কোনো কিছু চেক করতে পারছি না, তাই না? মানে আমার আন্ডারে কোর্সেস যা যা কি আছে, সো অবশ্যই আমার উপর একটা লগ ইন থাকবে, তার নিচে হচ্ছে গিয়ে আমি ড্যাশবোর্ডটা সবকিছু দেখতে পারবো। গেস্ট অপশন আছে তো ইএলএমএস অপশন আছে, গেস্ট। হ্যাঁ গেস্ট অপশন। আমি বলছি যে আমি আমার কোর্সেস এনরোল যেগুলো আমার আন্ডারে স্টুডেন্টরা এনরোল করেছে ওগুলো তো আমি দেখতে পারবো না, সো ওগুলো দেখার জন্য তো অবশ্যই আমার লগ ইন করতে হবে। হ্যাঁ ম্যাম একটা কোশ্চেন ছিল, ম্যাম তাহলে কি লগইনটা নেভিগেশনে পড়বে? হ্যাঁ লগ ইনটা তখন নেভিগেশনে পড়বে। আর ম্যাম এখানে এই এক্সাম্পলের ক্ষেত্রে এখানে যে টিমস আছে, তারপর বিপিএল, তারপর ইন্টারন্যাশনাল, ম্যাম এই সেক্টরটা কিসের আন্ডারে পড়তেছে? এইগুলা তো ডিরেক্ট নেভিগেশনে হবে, এখানে কিন্তু ওই যে আমাকে লগ ইন করতে সে ফোর্স করছে না। সো মেইন পেজের আন্ডারে এই হোমটা হচ্ছে নেভিগেশন, টপ লেভেল নেভিগেশন, টিমস ও টপ লেভেল নেভিগেশন, রেজাল্টস, ফিক্সচার, লাইভ স্কোর, লগ ইন, সার্চ সিরিজ সবগুলাই টপ লেভেল নেভিগেশন। ম্যাম এখানে কি ইন্টারন্যাশনাল? হ্যাঁ এগুলো তো টপ লেভেল নেভিগেশন, এগুলো ফার্স্ট লেভেল কন্টেন্ট। ও মানে টিমস এর আন্ডারে গিয়ে দেন আমি ইন্টারন্যাশনাল, ডোমেস্টিক ওগুলোর ইনফরমেশন পাবো। তো এখানে অ্যাকচুয়ালি অ্যারো দিয়ে বোঝানো আছে কোনটা ফার্স্ট লেভেল কন্টেন্ট, তারপরে হচ্ছে আর যেগুলার কোন আন্ডারে কোনো কন্টেন্ট নাই ওগুলার কোনো অ্যারো নাই। সো এই জিনিসটা আসলে ইট ডিপেন্ডস অন হোয়াট কাইন্ড অফ ওয়েবসাইট দ্যাট ইউ ওয়ান্ট টু মেক। আপনি আপনার ওয়েবসাইটে যদি জাস্ট লগ ইন রাখেন তখন অন্য কিছু দেখা যাবে না, লাইক ইএলএমএস। গেস্টের অপশন রাখতে পারেন, তখন গেস্ট ও নেভিগেশনে থাকবে, শুধুমাত্র গেস্ট অ্যান্ড লগ ইন থাকবে নেভিগেশনে। আর আমি কি কি কোর্স নিচ্ছি, আমি কি কি কোর্স, মানে একটা পার্টিকুলার স্টুডেন্ট সে কি কি কোর্স নিয়েছে ওটার ইনফরমেশন, সেগুলো কখনোই নেভিগেশনে থাকবে না, বিকজ সে নেভিগেশন থেকে ওখানে যেতে পারবে না, সে লগ ইন করে দেন যেতে পারবে। সো দিস ইজ মোর লেস হোয়াট দ্য সাইট ম্যাপ, the whole concept of sitemap and feature list fixation, etc.
তো আপনাদের যেটা কাজ, ঈদের আগে একটা কাজ দিই, সেটা হচ্ছে যে এটা আসলে কোনো কাজ না, এটা জাস্ট আপনারা ঠিক মতো করবেন আর কি। আমি একটা গুগল শিটস লিংক খুলছি। আপনারা যেটা করবেন যে ল্যাবে যে কাজটা করেন গ্রুপ প্রজেক্ট বানানোর জন্য, সো আমরা ইন দ্য কামিং উইকস আমরা একসাথে বসে মানে গ্রুপ ওয়াইজ এক একটা গ্রুপ হচ্ছে এক একটা প্রজেক্টের জন্য রেসপন্সিবল হবে। সেই প্রজেক্টটা আপনারা ইচ্ছা মতো পিক করেন, এটার জন্য আপনাদের কোনো কোডও করতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট থিওরি কোর্সের জন্য। আপনারা হচ্ছে ফিউচারে আমাদের 5 সিটি হবে না এই কোর্সে, আমাদের কয়েকটা প্রেজেন্টেশন থাকবে। সো প্রেজেন্টেশন গ্রুপ ওয়ার্ক, এটার জন্য আসলে এক একটা গ্রুপ রেসপন্সিবল হবে। সো ফর এক্সাম্পল আমি বললাম ডেটা ফ্লো ডায়াগ্রাম বানাতে একটা স্পেসিফিক প্রজেক্টের উপর, তাহলে আপনাদের গ্রুপ ওইটার উপর বানাবে। এটা করলে সুবিধা যেটা হয় যে আমরা জেনারিক সিনারিও থেকে তো ডিএফডি করা শিখবো, মানে ডিফারেন্ট ডায়াগ্রামস করা শিখবো, বাট আপনি যদি প্রজেক্ট স্পেসিফিক কিছু করেন তাহলে আপনার একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হবে, একটা হিউরিস্টিক এক্সপিরিয়েন্স হবে। সো আমরা জেনারিক ইয়ের থেকে মানে আমরা যখন থিওরি পড়বো তখন আমরা জেনারিক সিনারিও থেকে পড়বো, যেগুলো অ্যাকচুয়ালি আপনার ফাইনালে আসবে। বাট আমাদের কিছু পোর্শন মার্কস এটার উপরও থাকবে যে মানে আপনারা একটা পার্টিকুলার প্রজেক্টের উপর কাজ করছেন। সো আমি একটা গুগল শিটস লিংক খুলি এখন, যেটা আমি শেয়ার করে দিব আপনাদের সাথে। আপনাদের কাজ হচ্ছে ঈদের ছুটির মধ্যে, মানে ঈদের ছুটির যে উইকটা আপনাদের হাতে 2 সপ্তাহ টাইম আছে, আপনারা গ্রুপটা ফিক্স করে ফেলেন যে আপনারা আসলে কে কোন গ্রুপে থাকবেন, যাতে আমরা পরের কাজগুলো গ্রুপ ওয়াইজ করতে পারি। ম্যাম কয়জন মেম্বার গ্রুপ থাকতে হবে একটা কয়জনের? গ্রুপে? গ্রুপ হবে অ্যারাউন্ড 5 to 6 পিপল। ওকে ম্যাম। তো এটা মোটামুটি ফ্লেক্সিবল, ল্যাবের মতন এত বাধা ধরা না। যদি এমন হয় যে আপনারা মানে চার জনের গ্রুপ বানাতে চান, ইউ ক্যান মেক ইট। আপনারা যদি 5 জনের বানাতে চান পসিবল, 4, 5, 6 ধরেন, এর থেকে বেশি বা কম নিয়েন না, 4 to 6 পিপল চিন্তা করতে পারেন। আর আমি শেয়ার করে দিচ্ছি তাহলে একটা শিটস। আপনার কি সেকশন সি রাইট? জি ম্যাম। সো জাস্ট মানে যেটা করবো যে ফর এক্সাম্পল গ্রুপ 1 এর আন্ডারে একটা প্রজেক্ট নেম কি হবে, দ্যাট ইজ টোটালি আপ টু ইউ। হোয়াট কাইন্ড অফ প্রজেক্টস ক্যান ইউ পিক? এই যে আমরা এইসব এক্সাম্পলস দেখলাম, এর মধ্যে নিতে হবে নট নেসেসারি, ইউ ক্যান পিক এনি প্রজেক্ট দ্যাট ইউ লাইক। সেটার বেঞ্চমার্ক অ্যানালিসিস করতে হতে পারে আপনাদের। সো অবশ্যই এমন একটা প্রজেক্ট নিবেন না যেটা আসলে মোটিভেশন খুবই খুবই লিমিটেড, মানে যেটার স্কোপটা খুবই লিমিটেড, আপনি এটার বেঞ্চমার্ক অ্যানালিসিস একদমই করতে পারছেন না, এরকম কোনোই প্রজেক্ট কোথাও এক্সিস্ট করে না। আমি এমন বলছি না যে একদম সিমিলার প্রজেক্ট নিতে হবে, বাট এমন কিছু নিয়েন যেটার ধারে কাছে হয়তো এক্সিস্টিং কিছু প্রজেক্টস আছে, যাতে আপনি টু আ সার্টেন এক্সটেন্ট এটার আইডিয়াস নিতে পারেন অন্য জায়গা থেকে। সো দ্যাট অ্যান্ড অলসো সেকেন্ডলি, এমন কোনো প্রজেক্ট নিবেন না যেটা আসলে এত বড় যে ওইটার ডায়াগ্রামস আঁকতে গিয়ে আপনাদের 3-4 পেজ চলে যাচ্ছে অ্যান্ড অনেক টাইম ওয়েস্ট হচ্ছে। সো টেক অ্যান অপটিমাম সাইজ প্রজেক্ট, যেটা আপনাদের কাছে মনে হয় যে আপনারা পুল অফ করতে পারবেন। অ্যান্ড এটা তো আসলে আপনাদের কোড করার কিছু নাই, সো এটা খুবই মানে ইজি একটা টাস্ক। সো আপনারা একটা মানে মোটামুটি গ্রুপ বানায় কি প্রজেক্ট নিবেন ওই প্রজেক্টের নাম লিখবেন এখানে, অ্যান্ড মেম্বার নেমস লিখবেন। সো মেম্বার নেমস অ্যান্ড আইডি। সো এখানে হচ্ছে গিয়ে ধরেন সাপোজ মেম্বার সিরিয়াল দিলাম একটা, জাস্ট এটা ফিল আপ করবেন, দ্যাটস ইট। মেম্বার সিরিয়াল আমি ধরে রাখলাম যে ম্যাক্সিমাম আমরা 6 জন মেম্বার পাবো, এর থেকে বেশি না। সো এক একটা গ্রুপের এরকম 6 জনের জায়গা রাখবো। আমি এরকম হচ্ছে কয়েকটা গ্রুপ রেখে দিব। হ্যাঁ, সো আপনাদের কাজ কি হবে? আপনাদের কাজ হবে যে আপনারা এখানে একটা প্রজেক্ট নেম লিখবেন, দেন হচ্ছে মেম্বার নেমস লিখবেন। নট নেসেসারি 6 জনই মেম্বার হতে হবে, বাট মিনিমাম 4। সো 4 to 6 মেম্বার্স এর মেম্বার নেমস লিখবেন, দেন হচ্ছে ওদের আইডি লিখবেন। আর যদি এমন হয় যে আপনাদের গ্রুপ আছে 2 জনের, বাট আপনাদের আরো কিছু মেম্বার্স লাগবে, ইন দ্যাট কেস কন্ট্যাক্টটা অপশনাল। আপনাদের কন্ট্যাক্ট নাম্বার লিখে দিলেন, সিন্স দিস ইজ ওপেন ক্রেডিট, সো মোস্ট অফ ইউ ডোন্ট নো ইচ আদার। In that case, if you write your contact numbers, there might be some other group that has only 2 members. They might contact you and you guys might do this together. So আপনারা যেটা করবেন, এই গুগল শিটটা আমি সবার জন্য এডিটেবল করে দিব। মেম্বার নেমস লিখবেন, ওদের আইডি লিখবেন, অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার লিখবেন। এটা হচ্ছে অপশনাল। একটা ভেরি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন হচ্ছে, এগুলা করার টাইমে প্লিজ ডোন্ট স্কিপ গ্রুপ নাম্বারস। মানে যদি দেখেন আপনি যদি সবার ফার্স্টে গুগল শিটটায় ঢুকেন অ্যান্ড গ্রুপ ডিটেলস লিখতে চান, তখন 2 নাম্বার থেকে শুরু করবেন না। 1 নাম্বার ফাঁকা আছে, 1 নাম্বার করে ফেলবেন আর কি, এটাই।
সো সিকোয়েন্সিয়ালি ফিল আপ করা ট্রাই করবেন। কার গ্রুপ নাম্বার কত এটা ম্যাটার করবে না জীবনেও কখনো ইন দ্য ফিউচার। সো যে কোনো গ্রুপে আপনার নাম্বার লিখতে পারেন। সো 4 থেকে 6 বললাম আমি মেম্বার্স, আপনারা নিজেরা ইচ্ছা মতো করে ফেলেন। আর যদি ক্লাসে এমন কেউ থাকে যে লাইক একদমই কোনো ফ্রেন্ড নাই, কোনো কাউকে চিনেন না, সো আপনারা যেটা করবেন আমি যেই এটা বললাম যে এক্সেল শিটটায় ঢুকে দেখবেন কোন কোন গ্রুপে হচ্ছে গিয়ে লেস দ্যান 4 মেম্বার্স, ইউ ক্যান কন্ট্যাক্ট দেম। আপনি ওদেরকে কন্ট্যাক্ট করে এই কন্ট্যাক্টে আপনি ইমেল বা ফোন নাম্বার কিছু একটা দিতে পারেন। সো যেসব গ্রুপে লেস দ্যান 4 মেম্বার্স, ইউ ক্যান কন্ট্যাক্ট দেম অ্যান্ড ইউ ক্যান টেল দেম দ্যাট আই ওয়ান্ট টু বি ইন ইউর গ্রুপ। তাহলে হচ্ছে জিনিসটা নিজেরা রিজলভ করতে পারবেন। আর এটাও যদি না হয় তাহলে আমি ঈদের পরের যে ক্লাসটা হবে ওই ক্লাসে হয়তো রিজলভ করার ট্রাই করতে পারি, বাট ইটস বেটার আপনারা একটু ট্রাই করেন রিজলভ করার। যদি একদমই না সম্ভব হয় তাহলে হচ্ছে আমি রিজলভ করার ট্রাই করবো। সো এই কাজটা আপনারা জাস্ট ঈদের ছুটিতে করবেন, এটা আপনাদের ঈদের হোমওয়ার্ক। আপনারা গ্রুপ বানায় জাস্ট গ্রুপের নামটা লিখবেন, ঠিক আছে? আর নেক্সট দিন হচ্ছে আমাদের তাহলে কি থাকছে, একটা ক্লাস টেস্ট। ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে লাস্ট 3টা ক্লাস আর আজকের ক্লাস, 4 ক্লাসেস এর। সো কারো কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং? ম্যাম আমরা যে প্রজেক্টটা সিলেক্ট করব, তো সেক্ষেত্রে ম্যাম আপনি বলেন যে এমন যাতে না হয় যাতে ডিজাইনটা অনেক বড় হয়ে যায় এরকম। তো ম্যাম এটার ক্ষেত্রে আচ্ছা হ্যাঁ বলেন। ম্যাম আমি বলতেছিলাম যে তো এই ডিজাইনটা বড় হয় এটা মানে কিসের বেসিসে, এই জিনিসটা ম্যাম বলতেছি না। এই জিনিসটা বেসিস হচ্ছে আপনি যদি অনেক অনেক ফিচার্স রাখেন, অনেক ফিচার যদি অনেক বড় বড় ফাংশনস রাখেন, লাইক আমি যে ফুড ডেলিভারি নিয়ে আমরা যে এতক্ষণ ডিসকাস করলাম, যে একটা ফুড ডেলিভারিতে আমরা কার্ড সিস্টেম রাখবো, রিভিউ রাখবো, ওর মধ্যে ফুড আর্টিকেলস রাখবো, ফুড রিভিউ দিব, তারপরে হচ্ছে আমরা লাইক আমরা হচ্ছে মানে আর এই মোটামুটি এরকম ফিচার্স থাকলে দিস ইজ ওকে। আমি যদি এর থেকে আরো বড় ফিচার্স বাড়াতে চাই তাহলে আমার জন্য খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে। ইনফ্যাক্ট এখানে ফুড রিভিউ, তারপরে কার্ট, তারপরে হচ্ছে গিয়ে লগ ইন টগিন, এগুলো মোটামুটি ঠিক আছে। ফুড ব্লগও আপনি চাইলে কিছুটা টু অ্যান এক্সটেন্ট চিন্তা করতে পারেন, বাট এর থেকে বড় যদি ফাংশনস আপনি দিতে চান তাহলে দেখবেন যে ডায়াগ্রাম বানাতে গিয়ে খুবই কমপ্লেক্স হয়ে যাচ্ছে ডায়াগ্রামস গুলো। হ্যাঁ, সো বেসিক্যালি ওই ফিচার দিয়ে ডিফাইন করবে যে আপনার প্রজেক্টটা কত বড় কত ছোট। ইউ ক্যান পিক এনি প্রজেক্ট দ্যাট ইউ লাইক, বাট ফিচার লিস্ট ফিক্সেশনটা যখন মাথায় আর কি ফিচার চিন্তা করবেন তখন আর কি এগুলা কি একটু মানে এমন ভাবে চিন্তা করেন যেন এটা পরে গিয়ে আপনার জন্য সমস্যা না হয়। আবার খুবই ছোট প্রজেক্টও চিন্তা করেন না যেটার জাস্ট একটা ফাংশন থাকবে, জাস্ট লগ ইন করতে পারে, এমন কেউ করবেও না, আই নো, বাট একটা এক্সাম্পল দিলাম। ক্লিয়ার হয়েছে? জি ম্যাম বুঝতে পারছি। ওকে, সো আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি তাহলে রেকর্ডিংটা এন্ড করি। আর ম্যাম